ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আমার নার্সিং কর্মকর্তাবৃন্দ, নার্সিং শিক্ষার্থীবৃন্দ এবং আমরা যে বিষয় নিয়ে আজকে আলাপ করব, কথা বলবো, যে আমরা একটা নার্সিং এর একটা প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলতে শুরু করেছিলাম। আমাদের কয়েকটা ক্লাস আমরা অফার করেছিলাম এবং ইংল্যান্ড থেকে আমাদের ট্রেনাররা অনেক চেষ্টা করছে, কিন্তু আমাদের যারা আগ্রহী ছিলেন অনেকেই হয়তো বিভিন্ন কারণে ক্লাসে আসতে পারছেন না, বা আপনাদের যে অ্যারেঞ্জমেন্ট থাকার কথা, যাতে প্রত্যেকের একটা হ্যান্ডফোন এবং হেডফোন থাকার কথা, ওভারহেড যে আমরা যে কথা বলি অনলাইনে জুম ডাউনলোড করে আমরা অনলাইনে কথা বলবো, কথা শুনবো। তো সেই ব্যবস্থাটা করার জন্য আমি অনেকবার অনুরোধ করেছিলাম, কিন্তু দুঃখজনক হলো, সত্য হলো একটা অতি প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা কথা বলছি বেশ কয়েকবার এবং লাইভে আসছি। আপনারা এই জিনিসটির প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছেন না, বা আপনাদের এই অনাগ্রহ বা উৎসাহহীনতার কারণে হয়তো বাংলাদেশ একটা সুবর্ণ সুযোগ হারাবে। সেই সুবর্ণ সুযোগটা কি? যে এই করোনা ভাইরাস যে আমাদের এখন একটা মহামারী অবস্থা ধারণ করেছে, সেই করোনা ভাইরাস মোকাবেলার জন্য সারা বিশ্বে এখন যে একটা প্রকট সংকট, সেটা হলো নার্সিং ম্যান পাওয়ার। সো কোয়ালিফাইড নার্স প্রত্যেকটা দেশে চাচ্ছে। আমাদের দেশে অনেক বেকার নার্স আছেন, অনেক কোয়ালিফাইড নার্স আছেন, যারা অন্ততপক্ষে আপনারা যদি একটু রিস্ক নিয়ে যান, তাহলে আপনারা দূরপ্রাচ্যে আপনারা সেবা দিতে পারবেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে যখন কোনো ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় বা ভয়াবহ অবস্থা দেখা দেয়, অনেক ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী তারা কিন্তু মিশনে তারা কাজ করে বাংলাদেশের একটা গৌরব তারা বয়ে এনে। এই সমস্ত দুর্যোগ মোকাবেলার জন্য আমরা চাই যে আমরা ঘরে বসে না থাকি, আমরা আমাদের দেশে যদি আমাদের জবের সমস্যা থাকে, আমরা দেশের বাইরে যেয়ে আমরা জানি জবটা করতে পারি। এবং সেই জব করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো শুধুমাত্র একটি ইংরেজি প্রশিক্ষণ। সেটা বেশি দিন না, মাত্র 6 সপ্তাহ ব্যাপী একটি প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণটা যদি আমরা নিতে পারি, তাহলে আমরা অতি সহজেই আমরা বিশ্বের বিভিন্ন দেশে আমরা উচ্চ মূল্যে আমরা চাকরি পেতে পারি, এবং যেখানে আমাদের কেরিয়ার, সুন্দর একটা কেরিয়ার আমাদের গঠন হবে, এবং বাংলাদেশের নার্সদের বা নার্সিং প্রফেশনের একটা সম্মান বৃদ্ধি পাবে। সুতরাং আমার নার্স ভাই বোনদেরকে আমরা অনুরোধ করে যাচ্ছি, দিন দিন অনুরোধ করে যাচ্ছি, আপনারা আসুন, বিষয়টা বুঝুন। আমরা অনলাইনে ট্রেনিং দেওয়াচ্ছি, সেই কোর্সটা আমরা আপনাদের ইমেইলে আমরা হ্যান্ডআউট পাঠাচ্ছি। আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, ইংলিশটা প্র্যাকটিস করবেন। আপনাদের এখন প্রত্যেকের হাতেই যে অ্যান্ড্রয়েড ফোন আছে, এবং আপনারা প্রত্যেকে অনলাইনে আপনারা চ্যাটিং করেন, ফেসবুক ইউজ করেন, মেসেঞ্জার ইউজ করেন, বা বিভিন্ন ধরনের অ্যাপস নিয়ে আপনারা খেলামেলা করেন। সুতরাং এই কোর্সটা নিয়ে যদি আপনারা একটু চর্চা করেন, তাহলে আশা করি আপনারা একটা আলোর পথ দেখবেন। আমি সেই উদ্দেশ্যে বলবো যে অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে ওইটি জিনিসটা কি। আজকে 3 বছর যাবৎ আমি চেষ্টা করতেছি ওইটি জিনিসটা কি বোঝানোর জন্য। আমি বিভিন্ন জায়গায় সেমিনার করেছি, বিভিন্ন নার্সিং কলেজে সেমিনার করেছি, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার করেছি। বহু নার্স, শত নার্স, রেজিস্টার্ড নার্স এবং স্টুডেন্ট নার্স, ডিপ্লোমা নার্স, গ্র্যাজুয়েট নার্স, ইভেন মাস্টার্স করা বা পিএইচডি করা অনেকেই আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তারা জানতে পেরেছেন। কিন্তু কারো কিছু অনীহার কারণে
কিছু কিছু নেগেটিভ কথাবার্তার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। একজনের একটা নেগেটিভ কথার কারণে হয়তো আমরা 20 জন আমরা আমাদের সুযোগ নষ্ট করছি। সুতরাং সমাজের মাঝে এরকম দু একটা কিট থাকবে, যে কিটগুলি একটি কিট যদি থাকে, একটা কিট একটা মানে প্রফেশনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তো আপনারা যারা জ্ঞানী আছেন, আপনারা যারা লার্নেড পার্সন আছেন, আশা করি এই দু একজনের কুমন্তব্য বা কোনো ধরনের নেগেটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ কথাবার্তা আপনারা মনোনিবেশ করবেন না। আপনারা পজিটিভলি দেখেন এবং আমাকে যারা চিনেন, আমাকে যারা ভালোবাসেন বা আমার সম্বন্ধে আপনাদের ধারণা আছে, আমাকে বিশ্বাস করুন যে আপনাদেরকে আমরা রং ওয়েতে আমরা নিব না। দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ, যে আপনাদেরকে একটা সুপথে নিব এবং আপনাদের একটা লাইফ লং কেরিয়ার তৈরি করার জন্য আমরা চেষ্টায় আছি। আজকে আমরা এই দুর্দিনে, এই কোভিডের মধ্যে আমরা কেউ ঘর থেকে বের হচ্ছে না, কিন্তু আমি লাইভে আপনাদের সাথে কথা বলছি শুধু একটি কারণেই, যে আমরা মানব সেবায় নিয়োজিত, সেবা আমাদের ব্রত। এই মহান সেবা নিয়ে আমরা যেন শুধু দেশে না, আমরা বিদেশেও যেন কিছু আমরা লাভ করতে পারি। আমাদের দেশের কমপক্ষে একটা পতাকা আমরা বহন করতে পারি, যে পতাকা সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশের নার্স তারা প্রশিক্ষণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। মানুষ অনেকে উদাহরণ দেয়, ফিলিপিনের নার্স এত ভালো কেন, তারা কেন কিভাবে সারা বিশ্বব্যাপী তারা বড় বড় চাকরি পাচ্ছে, ইন্ডিয়ার নার্স এত কিভাবে চাকরি পাচ্ছে, তারা কি কারণে চাকরি পাচ্ছে? তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস আছে, তাদের সেলফ কনফিডেন্স আছে এবং তারা চ্যালেঞ্জ দিতে পারে, এবং চ্যালেঞ্জটা নেওয়ার পরে তারা কিছু অধ্যবসায় করে, লেখাপড়া করে। আমাদের অনেকেরই আমরা মনে করি যে অনেকেই লেখছেন যে আমরা নার্সিং ট্রেনিং যতটুকু নিয়েছি এতটুকু আমাদের জন্য যথেষ্ট না। এটা যথেষ্ট হতে পারে না, কারণ আমাদের কম্প্রিহেনসিভ নার্সিং, এ টু জেড নার্সিং দিতে হলে, অ্যাডভান্স নার্সিং শিখতে হলে আমাদের অনেক কিছু ডে টু ডে শিখতে হবে, পড়ালেখা করতে হবে, এবং অনলাইনে এখন অনেক কিছুই আছে সেগুলো দেখতে হবে। এবং আমরা যে কাজ করছি আমাদের সাথে অ্যাফিলিয়েটেড বা আমরা যাদের নিচ্ছি, কোলাবোরেশনে কাজ করছি, সেটা হলো ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত এক্সেল হেলথ কেয়ার রিক্রুটিং এজেন্সি। সেই এজেন্সি আমরা তাদের অ্যাফিলিয়েটেড একটা অথরাইজড বডি, আমরা তাদের অ্যাফিলিয়েশন নিয়ে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশের নার্সদেরকে আমরা প্রশিক্ষণ দিতে যাচ্ছি, এবং প্রশিক্ষণের পর তারা ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিবে। যে পরীক্ষাটা দিবে সেই সাহসটা আমাদের নাই যে ব্রিটিশ কাউন্সিলে যাওয়ার জন্য। আপনারা যদি ডিপ্লোমা নার্স হয়ে, ডিপ্লোমা থেকে আপনারা বিএসসি নার্সিং করতে পারেন, বিএসসি নার্সিং থেকে আপনারা এমপিএস করতে পারেন, এমএসসি করতে পারেন, পিএইচডি করতে পারেন, লাইফ লং, যাদের বয়স 60 বছর হয়ে গেছে, 65 বছর হয়ে গেছে, তারাও দেখে এখন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি করে। আমি অতীতে দেখেছি, হ্যাঁ, তারা একজন ডাইরেক্টর পদে ছিলেন, একজন সেবা তত্ত্বাবধায়ক পদে চাকরিতে ছিলেন। তো হঠাৎ করে আমি ওই ইউনিভার্সিটি থেকে আমি উপর থেকে নিচে নামতেছি, দেখছি ওনারা দুইজন খাতাপত্র নিয়ে হাঁটাহাঁটি করছে। তো আমি সালাম দিলাম, সালাম দিয়ে বললাম যে আপা আপনারা এখানে কি বিষয়ে আসছেন হঠাৎ করে? ওই যে আমরা লেখাপড়া করি। যে কি লেখাপড়া করেন? যে আমরা এমপিএস করি। হ্যাঁ, এখন আপনাদের চাকরি থেকে অবসর নিছেন, এখন একটু অবসরে থাকেন। তখন উত্তরে বললেন কেন অবসরে থাকবো? তাদের চ্যালেঞ্জ যে তোমরা এত বড় হয়ে গেছো, তোমরা অধ্যাপক হয়ে গেছো, তোমরা প্রিন্সিপাল হয়ে গেছো, আমরা কেন ঘরে বসে থাকবো? আমাদের আগে তো আপনারা বড় বড় পদে চলে গেছেন, আপনারা নার্সিং সুপারিনটেন্ডেন্ট ছিলেন, আপনারা নার্সিং কলেজের প্রিন্সিপাল ছিলেন, সেইখান থেকে আইসা সরকারি চাকরি যখন শেষ হয়ে গেছে আপনারা তখন কি করলেন? যে প্রাইভেট নার্সিং কলেজ হচ্ছে, প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট হচ্ছে, ওইগুলো আমাদের ধরতে হবে, ওইগুলা ধরে ওইখানে আমাদের আজীবন জীবন কাটাইতে হবে। কিন্তু আপনার যে জেনারেশন আছে, যারা বেকার অবস্থা আছে, তাদের পথ আপনারা রুদ্ধ করছে। যাই হোক, ওয়েলকাম, আপনারা আমাদের আইডিয়াল, আমরা আপনাদেরকে অনুসরণ করি। আপনারা এই বয়সে 60 বছর বয়সে, 65 বছর বয়সে আপনারা মাস্টার্স পড়তে গেছেন,
হ্যাঁ, সেখান থেকে আপনারা একটা সার্টিফিকেট দিবেন, সেই সার্টিফিকেট পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট, সেটা দিয়ে আপনারা একটা অধ্যক্ষের পদে যাবেন, সেটা আমাদের জন্য ক্রেডিট বটে। তো যাই হোক, আমার নতুন জেনারেশনের জন্য বলছি যে নতুন জেনারেশনে যারা আছেন আপনারা একটু চিন্তা করেন যে আমরা কেন স্বল্প মূল্যে বিক্রি হয়ে যাব। অনেকে আমাদের 15,000 টাকা 20,000 টাকা স্যালারি নিয়ে অনেকটা কিছু কিছু নামমাত্র ইনস্টিটিউট আছে, নার্সিং ইনস্টিটিউট বলে বা নার্সিং কলেজও বলে, সেখানে যে তারা প্রিন্সিপাল পদে চলে যায়। আমাদের কর্তৃপক্ষ সেগুলো দেখে না যে একজন প্রিন্সিপাল হইতে কি লাগে। একজন অধ্যক্ষ, তার একটা এক্সপিরিয়েন্স লাগবে, তার বয়স লাগবে, তার সেই শিক্ষাগত যোগ্যতা লাগবে। শুধু বিএসসি নার্সিং একটা সার্টিফিকেট নিয়েই কিন্তু অধ্যক্ষ হওয়া যায় না। এই অধ্যক্ষ যে প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠানে কোনোদিন ভালো নার্স তৈরি হবে না। সুতরাং আমরা চাই ভালো নার্স তৈরি করে, দক্ষ নার্স তৈরি করে রোগীদের কাজ করানো। সুতরাং আমরা শুধু টিকিট লেখার মধ্যে থাকবো না, নার্সিং কেয়ার অ্যাজ পার নার্সিং কেয়ার প্ল্যান আমরা করব এবং সেই মোতাবেক আমরা কাজ করব। আমাদের যে এখান থেকে আমরা দূরদর্শনে যে পরীক্ষাগুলা যে ক্লাসগুলো নিচ্ছি, সেখানে আমাদের অনেকগুলো উইং আছে। প্রথম উইংটা হলো আমাদের ইংরেজি প্রশিক্ষণ, ইংলিশ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। আমাদের মাদার টাং বাংলা আছে, কিন্তু এই বাংলা দিয়ে বাংলাদেশের বাইরে কিছু চলে না। আমাদের ইংরেজি শিখতে হবে এবং বাংলাদেশেও যদি আমাদের নার্সিং প্রফেশনের সম্মান যদি আমরা উপরে নিয়ে যেতে চাই, আমাকে অবশ্যই ইংলিশ শিখতে হবে। ইংরেজি মাস্ট, ইট ইজ মাস্ট। না হলে কি হবে, আমাদেরকে অনেকে আন্ডার এস্টিমেট করে। অনেকেই মনে করে নার্সরা কি শিক্ষিত, নার্সদের পড়ালেখা কত দূর। এখনো এই দেশের মানুষ ভালোভাবে জানে না যে নার্সদের প্রকৃত লেখাপড়া কতটুকু, বা একজন নার্স হইতে গেলে তার প্রি রিকুইজিট কি। এবং আমাদের লেখনের মাধ্যমে, আমাদের এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জনগণকে বুঝাইতে হবে যে হ্যাঁ, লার্নেড পার্সন, নার্সরা লার্নেড পার্সন। তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু জানেন এবং বাস্তব ক্ষেত্রে তারা অনেক কিছু প্রয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে যদি কেউ আপনাকে কিছু বলে, আপনি যদি ইংলিশে তাকে 2-4টা লেসন দিয়ে দিতে পারেন, তাহলে সে সারা জীবনের জন্য সে শিক্ষা পাই যাবে যে না, উই ডিড মিস্টেক। হ্যাঁ, একজন নার্স, তাকে আমরা হেয় প্রতিপন্ন করে কথা বলি, বা অশিক্ষিত মনে করি, বা কম শিক্ষিত মনে করি, বা হাই প্রোফাইল মনে করি না, যার জন্য তাকে আমরা স্যালিউট করি না। আমাদের অনেক নার্স অভিযোগ করেন যে আমরা সামাজিকভাবে মর্যাদা পাই না। কিভাবে পাবেন? আপনার যদি চলন বলন, ভঙ্গি, অ্যাটিটিউড, বিহেভিয়ার সবকিছু যদি একটু স্ট্যান্ডার্ড থাকে, অবশ্যই আপনাকে স্যালুট দিতে বাধ্য। এবং আপনি যদি মনে প্রাণে রোগীর সেবা করেন এবং সেই সেবা যদি একজন পেশেন্ট সন্তুষ্টি লাভ করেন এবং সে আরোগ্য লাভ করেন, অবশ্যই আপনাকে স্যালুট দেবে। আমরা সবাই আপনাদেরকে স্যালুট দেব। এই মহামারী করোনাতে অনেক নার্স স্যালুট পাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী জন বরিস, সে নিজেও অসুস্থ ছিলেন। প্রথমে তিনি কোভিড আক্রান্ত হয়ে উনি সরাসরি হাসপাতাল চলে গেছেন এবং সেইখানে তার অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য 24 আওয়ার্স সেখানে নার্স স্ট্যান্ডবাই ছিল এবং তার অক্সিজেনের ওঠানামা কতটুকু লাগবে শুধু নার্সে মনিটর করে দিয়েছে। সে আর কারো সাহায্য নিতে হয় নাই, চিকিৎসকদের তেমন সাহায্য নিতে হয় নাই। তারা আসছে, দেখছে যে অক্সিজেনটার লেভেলটা স্টেবল আছে না আনস্টেবল আছে। ইনি অক্সিজেন নিয়েই উনি করোনা থেকে মুক্তি পেয়ে আসছেন এবং যাদের সান্নিধ্যে ছিলেন সেই 2জন নার্সের নাম উনি সাংবাদিক সম্মেলন করে সবাইকে বোঝাইছেন। সুতরাং আমাদেরকে স্যালুট কে করে না? যদি দেশের প্রধানমন্ত্রী করে, দেশের রাষ্ট্রপতি করে, দেশের রাজনীতিবিদগণ করেন, বিভিন্ন পর্যায়ের শিক্ষিত লোকজন করেন, তাহলে আপনারা আর কি চান? আপনাদেরকে সম্মান করবে, অবশ্যই সকলেই সম্মান করবে। যারা না বুঝে, তারা তো না বুঝে কিছু বলতে পারে না। সুতরাং আপনাদের সম্মান আপনাদের শিক্ষার মাধ্যমে, আপনাদের সম্মান আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের সম্মান আপনাদের বিহেভিয়ার, অ্যাটিটিউড এবং আপনাদের যে রিয়েল প্র্যাকটিস সেই রিয়েল প্র্যাকটিসের উপরে। এখনো নার্সরা
দেখা যায় যে তারা আইডিয়াল নার্সিং, আমার গতকালকে ছিল মডার্ন ট্রেন্ডস অফ নার্সিং এর উপরে একটা টপিক ছিল। মডার্ন ট্রেন্ডসটা কি? মডার্ন ট্রেন্ডস হলো আপডেট, যাতে করে আমরা জীবাণুমুক্ত পরিবেশে রোগীদের সেবা দান করতে পারি। কিন্তু এখন আমরা দেখা যায় যে হাসপাতালে যাই কিছু আছে, আমাদের পকেটে থাকে থার্মোমিটার পকেটে নিয়ে একজন রোগী থেকে আরেক রোগী থেকে, এটা কিন্তু ঠিক না। আমাকে ট্রেন নিতে হবে। আমি গতকালকে স্ট্যান্ডার্ড পলিসি অফ নার্সিং সম্বন্ধে বলছি, আপনারা মনে করবেন যে আপনাদেরকে হিউমিলেট করা হচ্ছে না, রিয়েল ফ্যাক্ট আপনাদের বুঝতে হবে। আমরা ট্রে নিয়ে কাজ করব এবং সেই ট্রেতে কি কি আমার জিনিসপত্র নিতে হবে সেগুলো আমি সাজিয়ে নিব, আমার পার্সোনাল প্রোটেকশন নিব, তারপরে আমরা রোগীর কাছে যাব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমরা সেগুলো করছি না। এতে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের রোগীরাও ক্রস ট্রান্সমিশনে পড়ছে এবং তারা নোজোকোমিয়াল ইনফেকশনের মাঝে পড়ছে। সুতরাং আমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে, এইগুলো আমাদের প্র্যাকটিসে আসবে। যাই হোক, আমি যে কথাগুলো বলছি যে এইগুলো আমাদের শিক্ষার বিষয়, আমরা যাতে করে আমরা কাজ করতে পারি সঠিকভাবে সেইগুলো আমরা যথাযথভাবে পালন করব। তবে আমি ইংরেজি শিক্ষার পাশাপাশি আমি এগুলো একটু বলি যাতে আমাদের প্র্যাকটিসগুলো ডেলি আমরা সঠিকভাবে করতে পারি। তো এখন আমাদের অনেকে জানেন না যে ইউকেতে নার্স রেজিস্ট্রেশন করতে হলে কি কি করতে হয়, তার মাঝে আমি এর আগেও আমি পাওয়ার পয়েন্টে দেখিয়েছিলাম যে এই ক্লাসটা আমার পাওয়ার পয়েন্টে ছিল। তো বিগত 4 বছর যাবত আমি বলে আসতেছি ওইটি কি, ওইটিতে কি আছে, নিয়ম কানুন কি। আপনারা ফেসবুক না, আপনারা সরাসরি ওয়েবসাইটে দেখতে পারেন, আপনারা ইউটিউবে যেতে পারেন, আপনারা সমস্ত কিছু আপনারা নিজেরা দেখতে পারেন। তারপর আমি বলে দিচ্ছি ওইটি হলো অকুপেশনাল ইংলিশ টেস্ট। এই টেস্টটা এখন কিরকম, এটা হলো এখানে 4টা কম্পোনেন্ট আছে। এখানে IELTS এর মাঝে যেমন 4টা কম্পোনেন্ট, স্পিকিং আছে, লিসেনিং আছে, রিডিং আছে, এই পার্টগুলি ইতে আছে, আপনার রাইটিং, এই পার্টগুলি সবই আছে ওইটিতে। তবে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এই যে IELTS হলো ইন জেনারেল, এখানে কোনো ধরনের সীমাবদ্ধতা নাই। এখানে বড় বড় ইতিহাস আছে, প্রাচীন ইতিহাস আছে, অমুকের গল্প আছে, তমুকের গল্প আছে, প্রেমের কাহিনী আছে, নানান ধরনের ফিকশন আছে, এইগুলো তারা তুলে ধরে। সুতরাং অনেক কিছু আমরা উচ্চারণগতভাবে বুঝি না এবং অর্থ বুঝি না, যার জন্য আমরা কাজ করতে পারি না। তবে ওইটিতে কি হয়, ওইটি ইজ স্পেশালি ডিজাইন ফর দ্য প্রফেশনালস। আমরা নার্সিং প্রফেশনাল যারা, তাদের জন্য স্পেশাল মডিউল করা আছে। আমার কাছে মডিউল আছে, আমার ল্যাপটপে মডিউল আছে, সেই মডিউল মোতাবেক আমরা ক্লাস নিব এবং সেই মডিউল মোতাবেক আপনারা চলবেন। এবং আমাদের ইংল্যান্ডে যারা ট্রেনার আছে তারা সরাসরি আপনাদের সাথে জুমে ক্লাস নিবে। আজকেও তারা ট্রাই করছে, কিন্তু আমাদের ক্যারিয়ার কয়েকজন মাত্র আসছে, সকলে এখনো সাড়া দিচ্ছেন না, যার জন্য আমি সাপ্লিমেন্টারি ক্লাসগুলো নিচ্ছি। তবে আমি যা বলি তা করি, আমি যা বলি না, আমি যা করব না তা আমি বলবো না। আমি বলেছি এই দেশের নারীদের আন্তর্জাতিক কেরিয়ার হবে, ইনশাল্লাহ একদিন হবে। আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করেন, আমি আন্তর্জাতিক কেরিয়ার তৈরি করে যাব ইনশাল্লাহ। বেশি দিন দূরে নেই, আমরা এগিয়ে যাচ্ছি। উই আর গেটিং দ্য রেসপন্স। সুতরাং আমাদের যে স্টেপগুলা ওইটি সম্বন্ধে আমরা পড়ব, সেটা হলো আমাদের মেডিকেল এবং নার্সিং যে গ্লোসারি আছে, টার্মস আছে, এগুলোর উপরেই আমরা আলোচনা করব। এবং সেখানে আমাদের প্রথমে হলো আমাদের রাইটিং আছে। রাইটিং কি? একটা পেশেন্ট আসলে তার ডকুমেন্টেশন লেখা, তারপরে ডকুমেন্টেশনের পরে তার পার্সোনাল হিস্ট্রি, সেগুলো লেখা। আমাদের দেশে যেহেতু নার্সদের এই প্র্যাকটিস নাই,
এগুলো আমাদের দেশে করে ইন্টার্নি ডাক্তাররা বা নবীন ডাক্তাররা করে, আমাদের নার্সদের সেগুলো টাচ করতে হবে না। নার্সরা শুধু দেখে এরকম কাগজ পায়, ভর্তির কাগজ, ট্রিটমেন্ট শিট, এইগুলা নিয়ে কি দেখে কি কি ওষুধ লেখা আছে, সেই ওষুধগুলা কিভাবে দিতে হবে সেগুলা তারা নিজেরা যতটুকু পারে রোগীকে একটা প্রেসক্রিপশন শিট ধরায় দিবে বা নিজেরা ফোন করে আইনে দিবে যে ওষুধগুলা, তখন তারা বলে দিবে যে এই ওষুধগুলা আপনার খেতে হবে। বা যারা অ্যাকিউট ইমার্জেন্সি আইভি স্যালাইন দিতে হবে, অক্সিজেন দিতে হবে, সাকার দিতে হবে, সেইগুলা তারা করছে, নেবুলাইজেশন দিতে হবে, সেগুলো করছে, তাপমাত্রা দেখতেছে, কিন্তু রেসপিরেশন দেখে না। ব্লাড প্রেশারের কথা বললে ওইটা ডাক্তার দেখে, আসলে ডাক্তারের এত কিছু করার সুযোগ নেই। কিন্তু আমাদের দেশে যেহেতু ডাক্তার অ্যাভেলেবল, তারা নিজেরা করতে চায় বেশি, করুক। তারপরে আমার প্র্যাকটিসের জন্য আমাকে শিখতে হবে। আমি যদি ভালো শিখি, আমার নিজের জন্য কাজে লাগবে, আমার পরিবারের জন্য কাজে লাগবে, আমার আত্মীয় স্বজনের জন্য কাজে লাগবে। এবং আমরা যদি দেশের বাইরে, আল্লাহ যদি আমাদের নসিবে রাখেন, দেশের বাইরে যদি যাইতে পারি, তাহলে আমরা কি করব, সেখানে আমরা করতে পারবো। আমি লক্ষ্য করি যে আমাদের দেশে ডাক্তাররা রোগী দেখেন, আমার নার্স বোনেরা কি করে, এরকম ভাবে আমি ওইসব বিপি ইনস্ট্রুমেন্টটা নাই, তবে অন্য একটা জিনিস যেটা আই গার্ড এরকমই থাকে। আমার নার্স ভাই বোন অনেকে দেখা যায় যে বিপি ইনস্ট্রুমেন্টটা এইভাবে ঝুলে ডাক্তারের পিছিয়ে দাঁড়ায় থাকে। ডাক্তার কখন বিপি দেখবে তখন তাকে সেই বিপি কাপটা লাগাই দিবে। দিস ইজ নট নার্সিং। উই আর নট লাইক দ্যাট এমপ্লয়ি, যে ডাক্তার ছোট ছোট ডাক্তাররা তারা গ্রাউন্ডে যায়, হ্যাঁ, সেখানে আমি তার পিছনে পিছনে যাই, আমি এরকম ভাবে বিপি মেশিনটা নিয়ে দাঁড়ায় থাকি বা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়ায় থাকি, এইটা নার্সিং না। আপনার স্ট্যান্ডার্ড একটা কি থাকবে, একটা মাল্টিপল কি বলে হয়, মাল্টিপারপাস একটা স্কোয়ার ট্রে থাকবে, ট্রলি থাকবে। মাল্টিপারপাস স্কোয়ার ট্রলিতে আপনার সমস্ত কিছু থাকবে, সেখানে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, সেখানে বিপি মেশিন থাকবে, সেখানে স্টেথোস্কোপ থাকবে, সেখানে হ্যামার থাকবে, রোগী পরীক্ষার জন্য যা কিছু প্রয়োজন সবই ওই মাল্টিপারপাস আপনার ট্রলিতে থাকবে। সেখানে রোগীর ফাইল থাকবে, এক্সট্রা পেপার থাকবে, ইনভেস্টিগেশনের জন্য যা ফর্ম আছে সব থাকবে। ডাক্তার আসবে, রোগী দেখবে, আপনি কাছে থাকবেন, কিন্তু ডাক্তার তার নিজ দায়িত্বে সেগুলো নিয়ে নেবে এবং সে নিজে লিখবে, নিজে লিখে নিজে সুন্দর করে তার হাত আগে ধোবে, নিজে নিজে ধোবে। দ্যাট ইজ, আমরা ডাক্তারদেরকে আমাদের উপর ডিপেন্ডেন্ট করে ফেলছি, কারণ আমরা বাড়ায় বাড়ায় সব দিই, স্যানিটাইজার হাতের কাছে নিয়ে উঠে দিই, একটু হাতটা ধোয়ায় নি। এটা সেলফ প্র্যাকটিস তাদের, আমরা কেন করতে যাব? আমাদের নার্সিং কেয়ার প্ল্যান আছে, আমরা সেই মোতাবেক কাজ করব। আমরা ইন্ডিপেন্ডেন্ট জব করি, আমাদের সেই ইন্ডিপেন্ডেন্ট জবটা কিরকম হবে? আমরা ডাক্তারদের সাথে পারস্পরিক কাজ করব, তাদের সহযোগিতা করব সর্বক্ষেত্রে, বাট দ্যার ইজ স্ট্যান্ডার্ড, দেয়ার শুড স্ট্যান্ডার্ড। আমাদের এখন মহামারী চলছে, ডাক্তার সাহেবরা পিপি পরে রোগী দেখতে যাচ্ছে, আমার নার্স বা বোনেরা অনেকেই দেখা গেল তাদের মাস্ক নেই। এই মাস্কটা পরতে তাদের সময়, তাদের অনেকের মুখে মাস্কটা নেই, হ্যাঁ, অনেকেরই দেখা যায় যে গ্লাভস নেই, অনেকেরই আই গার্ড নেই। সুতরাং এইগুলো ডাক্তারদের আসে, আমার কেন নাই? বা অন্যান্য পেশাজীবীদের থাকবে, আমাকে থাকতে হবে। নাই যে একবারে সেটাও বলবো না, ক্ষেত্র বিশেষে আছে, আবার ক্ষেত্র বিশেষে নাই। আমি জিজ্ঞেস করেছি, আমি কিন্তু প্রায় হাসপাতাল দেখতে যাই, আমি বয়স্ক মানুষ হলেও আমি কিন্তু প্রায় হাসপাতালে যাই, আমি পিপি পরে যাই, বিভিন্নভাবে যাই, আমি অবজার্ভ করি যে আমার ভাই বোনেরা কীভাবে কাজ করে। আমি যখন তাদেরকে উইদাউট পিপি দেখি, তখন আমি জিজ্ঞেস করি, বলি যে আপনারা এই অবস্থা কেন? তখন বলে যে আমরা তো তেমন সাপ্লাই পাই না, আমাদের অনেকেই নিজেদের কিনে নিতে হয়। কিন্তু কেন? আমাদের সদস্য সরকার বারবার বলছেন যে পরিমিত পরিমাণে পিপিই ডাক্তারদের জন্য, নার্সদের জন্য এবং অন্যান্য সহায়ক কর্মীদের জন্য পরিমিত পরিমাণে সাপ্লাই এসছে এবং প্রত্যেকে ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা যখন বাস্তব ক্ষেত্রে যাই, দেখি আমাদের কিন্তু সেই সুযোগটা নাই। অনেকেই আমরা আনপ্রোটেক্টেড।
সুতরাং আমি যদি আনপ্রোটেক্টেড থাকি তাহলে আমি করোনায় আক্রান্ত হব। প্রায় সহস্রাধিক নার্স এখন করোনায় আক্রান্ত আছেন, বেশ কয়েকজন ইন্তেকাল করেছেন। তবে বলতে পারবেন যে শুধু কি নার্স মারা যাচ্ছে, নার্সরাই কি এফেক্টেড হচ্ছে, আধা সেবা কর্মীরা হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। আমাদের সম্মানিত ডাক্তার সাহেব ওনারাও এফেক্টেড হচ্ছেন, অনেকেই ইন্তেকাল করেছেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই ইন্তেকাল করেছেন, অনেকে এফেক্টেড আছেন, সেবা প্রদানকারী অনেকে এফেক্টেড আছেন, থাকবে। যেহেতু একটা মহামারী, লিকেজ একটু না একটু আমাদের ভিতরে থাকে, সেই একটু লিকেজ নিয়ে এই করোনা ভাইরাসটা ঢুকে যায়। সেই করোনা ভাইরাসটা যার ভিতরে ঢুকে যায় তখন তাকে সে আক্রান্ত করে ফেলে এবং আস্তে আস্তে তার জীবন শক্তিটা কেড়ে নিয়ে যায়। সুতরাং আমরা চাই যে যতটুকু আমাদের যাচ্ছে এই প্রাদুর্ভাবটা যেন আমরা কমিয়ে আনতে পারি। আমরা যেন দিন দিন আমাদের প্রোটেকশনের মাধ্যমে, আমাদের সচেতনতার মাধ্যমে, আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের মাধ্যমে, আমাদের নিরাপদ কার্যক্রমের মাধ্যমে আমরা যাতে ফিরিয়ে আনতে পারি আমাদের এই লাইফগুলা। আমরা নিজেরাও বাঁচি, অন্যকেও বাঁচার সুযোগ দিই। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আলাপ করতেছিলাম যে ওইটি আমাদের একটা কোর্স, সেটা হলো আমাদের প্রফেশনাল ইংলিশ কোর্স। সেটা 2 মাসের একটা কোর্স। সেটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা অনেক দিক দিয়ে সমৃদ্ধশালী হতে পারবো এবং সেখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো। তারপরে হলো, যদি আমরা দেশের বাইরে যেতে চাই, আমরা চাই না যে আমাদের দেশের রোগীকে বঞ্চিত করে আমরা বাইরে চলে যাব, কিন্তু যেখানে আমি আনএমপ্লয়েড অবস্থায় আছি, আমাদের যারা আনএমপ্লয়েড অবস্থায় আছে, যারা জব পাচ্ছেন না, আমি তাদের জন্য বলবো আপনারা ট্রেনিং নিয়ে ঘরে বসে থাকবেন না। আমরা 4 বছর ট্রেনিং নিয়েছেন, 6 বছর ট্রেনিং নিয়েছেন, অনেক শিখেছেন, কিন্তু এখন হঠাৎ করে দেখা গেল যে আপনাদের বিভিন্ন প্রাইভেট হসপিটালে তারা রোগী পাচ্ছে না, রোগীর অপারেশন করছে না, তাদের ইনকাম হচ্ছে না, যার জন্য অনেক ক্ষেত্রে ছাঁটাই করছে, অনেকেই বেতন দিচ্ছে না। দেশের ব্র্যান্ডেড হসপিটাল, অনেক ব্র্যান্ডেড হসপিটাল, বড় বড় উচ্চমানের হসপিটাল, তারা নথি স্বীকার করছে আমাদের অপারেশন হচ্ছে না, হাসপাতালগুলা রোগী শূন্য, সাধারণ রোগী আমরা নিতে পারছি না, আমরা এমপ্লয়ীদের বেতন দেব কোত্থেকে? আমি পরশুদিন একটা জায়গায় আমি দেখি যে হঠাৎ করে একটি সরকারি হাসপাতালে একটা স্ট্যাটাস দেখেছি, আমি নামটা বলবো না যেহেতু এটা অপপ্রচার হয়ে যাবে। সেখানে একজন ডাক্তার লিখেছেন প্রায় নবীন 15 জন ডাক্তার তারা স্যালারি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না এটা ওনাদের ব্যাপার, কিন্তু আমাদের দেশে সরকারি ক্ষেত্রে যদি আমাদের সম্মানিত ডাক্তার সাহেবরা যদি বেতন না পান 2 মাস, 4 মাস, 6 মাস, তাহলে তারা নিজেরা বলছে আমরা তো নতুন অবস্থা, আমরা তো বাইরে প্র্যাকটিসও করতে পারি না, তাহলে আমাদের জীবনটা চলে কিভাবে? তাদের জন্য তাদের ব্যবস্থা আছে, তারা জ্ঞানী মানুষ, অতি শিক্ষিত মানুষ, তাদের ব্যবস্থা তারা অবশ্যই নেবেন। কিন্তু আমাদের গায়ে উপদ্রব দিতে লাগে যদি একজন মেডিকেল গ্রাজুয়েট, একজন ডাক্তার, সে যদি হাসপাতালে কাজ করে বেতন না পায়, তাহলে আমার মতো একজন নার্স, আমি যদি এই অবস্থায়, আমার অবস্থাটা কি? আমার অবস্থা তার চেয়ে ভিন্নতা না, আমার অবস্থাটা আরো করুন। সুতরাং আমরা করুণ অবস্থায় থাকতে চাই না, আমরা চাই আসুন আমরা কিছু শিখি, আমাদের লব্ধ জ্ঞান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমাদের জীবনকে রক্ষা করি, আমাদের পরিবারকে রক্ষা করি, দেশকে আমরা কিছু দেই। আমরা ফরেন কিছু রিমিটেন্স আমরা অর্জন করি। ফিলিপাইন ফরেন রিমিটেন্স পাচ্ছে, তারা তাদের বাজেটে সিংহভাগ রিমিটেন্স পাচ্ছে নার্সদের মাধ্যমে, রেজিস্টার্ড নার্সদের মাধ্যমে। ফিলিপাইনের নার্স আমেরিকায় হাজারে লাখে লাখে আছে, ইংল্যান্ডে আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডায় আছে, তাদের নার্সিং এর প্রোডাকশন লাখে লাখে, আমাদের মতো হাজারে হাজারে না। ইন্ডিয়ায় প্রত্যেকটা প্রভিন্সে এই অকুপেশনাল ইংলিশ টেস্টের সেন্টার আছে, 13টা সেন্টার আছে শুধু এই পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা বাংলাদেশে একটা সেন্টার আনতে পারি নাই। কারণ হলো আমাদের পিছনে উদ্যোক্তা নাই। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আমি শুধু বলেই যাব, অনুরোধ করব, আমি শুধু বলে না, আমি অনেক বৃত্তশালী লোকের কাছে গিয়েছি। বাংলাদেশের যারা
প্রকৃতদর্শী মানুষ, উচ্চবিত্তের মানুষ, অনেক শিক্ষিত মানুষ যারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত, দেশে বাড়ি গাড়ি, বিদেশে বাড়ি গাড়ি অনেক কিছুই আছেন, ওনাদের কাছে আমি গেছি, অনেক দিন যাবৎ যাচ্ছি, কিন্তু এখনো তাদের কাছ থেকে আমি কোনো ধরনের পজিটিভ রেসপন্স পাচ্ছি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ আমি দিল্লিতে ছিলাম কিছুদিন, হঠাৎ করে একদিন দিল্লির নিউজ পেপারে দেখি মহা লিডার্স অফ ইন্ডিয়ান মহা লিডার্স দে আর ব্যাক অফ নার্সেস, দে আর ব্যাকিং নার্সিং। আমি সেটা ভালো করে পড়লাম, কি আর্টিকেলটা লেখা হলো। সেখানে দেখা গেল যে ইন্ডিয়ায় যারা মহা লিডার, বড় বড় তারা নেতৃত্বে আসে, তারা নার্সিং প্রফেশনটাকে আপগ্রেড করার জন্য নার্সদেরকে তারা সাবসিডি দিচ্ছে, তাদেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তাদেরকে ইংরেজি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিদেশ থেকে তারা এমপ্লয়ার ইনভাইট করে এই 5 স্টার হোটেলে তারা তাদেরকে এন্টারটেনমেন্ট করছে এবং প্রতিদিনই শত শত মেয়েরা ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে। আমি নিজেও ইন্টারভিউ দিয়ে আসছি, হোটেলে বলরুমে আমি নিজেও ইন্টারভিউ দিয়ে আসছি। কিন্তু যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়া, সুতরাং এখানে একটু তফাৎ তো আছে। আমি বাংলাদেশকে যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যে পরীক্ষা দিব, হ্যাঁ, সুতরাং পরীক্ষা দিয়ে আসছি, আমি পাশও করেছি। কিন্তু দুর্ভাগ্য যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে বাংলাদেশের ছেলে মেয়ে নেবে না। বাংলাদেশের উদ্যোগ বাংলাদেশ থেকে দিতে হবে এবং বাংলাদেশ থেকে পাস করতে হবে এবং ওই সমস্ত এমপ্লয়ারদের সাথে বাংলাদেশি যারা উদ্যোক্তা লেভেল আছেন বা যারা পায়োনিয়ার, আপনাদের অনেক কিছুই কানেক্টিভিটি আছে, আপনাদের মাধ্যমে আমরা যেতে পারি এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, এদেশের অর্থনৈতিক চাকা শক্তিশালী করার জন্য। কারণ অর্থনীতির চাকা ছিল গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি আজ বন্ধ, বিদেশি বাইরেরা আসতেছে না। আমাদের আরো অনেক অনেক ক্ষেত্র ছিল, আমাদের রপ্তানি করার জন্য আমাদের দেশের অনেক অনেক কাঁচামাল ছিল, আমাদের খাদ্য ছিল, আমরা কোনো কিছু রপ্তানি করতে পারতেছি না। বরঞ্চ আমাদের ম্যান পাওয়ার, যেটা সবচেয়ে বড় জিনিস, যে আমাদের ওয়ার্কার ছিল, সারা বিশ্বেই আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর ওয়ার্কার ছিল, তারা এখন ব্যাক করে আসতেছে দেশে। সরি, সুতরাং তাদের মাঝে বেকারত্ব দেখা দিচ্ছে, আমাদের জনসম্পদ সেই সম্পদটা নষ্ট হচ্ছে, কলকারখানা অচল হচ্ছে। আমাদের দেখেন এখন নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এদিক দিয়ে করোনা মহামারী, লক্ষ লক্ষ মানুষ ঘরে বসা, কোটি কোটি মানুষ, লক্ষ কি কোটি কোটি মানুষ, আমাদের 16 কোটি মানুষের দেশ বা 17 কোটি মানুষের দেশ, আমরা লকডাউনে আছি বা বিভিন্নভাবে আমাদের চলাফেরা রেস্ট্রিক্টেড, আমরা কাজকর্ম করতে পারছি না, আমরা কলকারখানায় কাজ করতে পারছি না, আমরা বেসরকারি পর্যায়ে কোনো কিছু কাজ করতে পারতেছি না। আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এই মহামারীর সাথে বন্যা দেখা দিচ্ছে, বন্যায় ভাসিয়ে নিচ্ছে মানে ফসল, কৃষকের ফসল, যে ফসল আমাদের প্রতিদিনের খাদ্য, শাকসবজিও নষ্ট হয়ে যাচ্ছে। তো ঝড় তুফান হয়ে গেছে, বৈশাখী, সেইখানে আমাদের ফলমূল নষ্ট হয়ে গেছে, অনেক কিছু আমরা দেখছি। অদূর ভবিষ্যতে আমাদের খাদ্যের সংকটও হতে পারে, যদিও আমাদের সদস্য সরকার বলছেন আমাদের পরিমিত স্টক আছে, শুধু আমার চাউল থাকতে হবে না, আমার ধান থাকলে হবে না, চাউল থাকলে হবে না, সেগুলো খাওয়ার জন্য অন্যান্য যে সমস্ত রসদ দরকার সেগুলা দরকার, শাকসবজি দরকার। আমাদের পশু সম্পদ নষ্ট হচ্ছে, পোলট্রি নষ্ট হচ্ছে, আমাদের মাছের যে চাষ সেটা নষ্ট হচ্ছে বন্যার কারণে। সুতরাং ভবিষ্যৎটা কি, আল্লাহ একমাত্র আমাদের ভরসা। আল্লাহ আমাদেরকে যে পথে নেবেন আমরা সেই পথে আমাদের যেতে হবে, তবে আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে করে আমাদের জীবনটাকে আমরা রিস্টোর করতে পারি, পুনরুজ্জীবিত করতে পারি, ভবিষ্যৎটাকে আমরা উজ্জ্বল করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমাদের এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা খেটে যাব, যেখানে আমাদের কর্ম আছে সেই কর্মের সংস্থান আমরা খুঁজে বের করব এবং বিশ্বের মাঝে
100 ক্যাটাগরি জব যেগুলো প্রফেশনাল জব, তার মাঝে টপ মোস্ট জব, নাম্বার 1 জব হলো নার্সিং জব। এই নার্সিং জব যাদের করার যোগ্যতা আছে, সেই যোগ্য নার্সরা বিশ্বের অনেক দেশেই তারা যেতে পারবে। সামনে হয়তো এখন অনেকে বলবেন আপনি এগুলো কি বলতেছেন, দিন তো এমন থাকবে না। মানুষের আদান প্রদান হবে, চলাচল হবে, একদিন আকাশপথ খুলবে। যেদিন আমাদের আকাশপথ খুলবে, ইন বিটুইন আমরা ঘরে বসে অলস সময় পার না করে আমরা কিছু লেখাপড়া করি, অনলাইনে কিছু লেখাপড়া করি, অনলাইনে লেখাপড়া করে আমরা একটু বিদ্যা অর্জন করি, আমরা প্র্যাকটিস করি, আমরা ইংরেজি ভাষাটাকে প্র্যাকটিস করি। আমাদের ইউটিউব আছে, কানে গান না শুনে, হিন্দি গান না শুনে, হিন্দি সিনেমা না শুনে আমরা আসুন একটা ভাষা শিখি, একটা ভাষা শিখি। আমাদের সময়টা কাজে লাগুক, যাতে করে আমরা ভবিষ্যতে কিছু করে থাকতে পারি। সুতরাং আমাদের একটা থার্ড স্টেপ হলো কম্পিউটার বেসড টেস্ট, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। কম্পিউটার বেসড টেস্ট আমরা অনেকেই জানি, কম্পিউটারের মাধ্যমে অনলাইনে কোয়েশ্চেন আসে। সেই কোয়েশ্চেন আমরা একটা পেশেন্টের স্টেটমেন্ট হতে পারে, সেই স্টেটমেন্ট মোতাবেক তার উপরে 10টা 20টা কোয়েশ্চেন হতে পারে। সেই কোয়েশ্চেনগুলো সঠিক কি ম্যানেজমেন্ট, তার মাঝে শুধু টিক দেওয়া, যেটা সঠিক সেখানে ক্লিক করা, তারপরে নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। এভাবে এক একটা সেগমেন্টে 120 কোয়েশ্চেন, 120টা কোয়েশ্চেন আসবে। সেই কোয়েশ্চেনগুলোর মাঝে যদি আমি 100টা কোয়েশ্চেন যদি কারেক্ট করতে পারি, ইনশাল্লাহ আই উইল হ্যাভ বি গ্রেড। আমরা বি গ্রেড পেলে আমরা বিদেশে চাকরি করতে পারব। তারপর হলো আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং। আমরা আছি বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট, এখানে দেখেন BSBTRC টেকনোলজি প্রাইভেট লিমিটেড। এখানে আমাদের ট্রেনিং আছে, আমাদের রিসার্চ আছে, ডেভেলপমেন্ট আছে। সুতরাং আমরা সব দিকে কাজ করছি। আমরা এখন ট্রেনিং পর্যায়ের কথা বলছি। এই ট্রেনিং আমরা দিচ্ছি সিবিটি ট্রেনিং। সিবিটি ট্রেনিংটা আমাদের ল্যাব আছে, আমাদের ল্যাবের থেকে আমরা সিবিটি ট্রেনিংটা প্রোভাইড করছি। কিভাবে আপনারা কম্পিউটার বেসড ট্রেনিং দিবেন, আমরা অনলাইন কিভাবে পরীক্ষা দিব, এবং স্কোরটা আপনি নিজের চোখে দেখতে পারবেন, আপনার মোবাইল থেকেও দেখতে পারবেন। আপনার সেই সিস্টেম আছে। শুধু আমার ল্যাব না, এখন প্রত্যেকের হাতেই ল্যাব আছে, প্রত্যেকের হাতে একটা একটা ল্যাব আছে। সুতরাং সেইভাবে আপনারা পরীক্ষা দিতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে, সদিচ্ছা থাকে। অনেকে সাহস পান না। আজকেও একজন আমার ভাই ফোন করেছেন, স্যার আমি এমপিএস পাস করেছি, আমি এখন কি করব? হ্যাঁ, আমি তো চাকরি পাচ্ছি না। আরে ভাই, তুমি যদি এমপিএস পাস করতে পারো, তোমার এই 6 বছর নার্সিং লেখাপড়া করেছ, তারপর 2 বছর তুমি এমপিএস পড়েছ, আর 2 মাস তুমি ইংরেজি পড়তে পারবে না? 2 মাস যদি তুমি ইংরেজি ভাষাটা শুধু শিখো, তাহলে তোমার জন্য তো জব অসম্ভব কিছু না, অবশ্যই পাবে। নেক্সট হলো অ্যাপ্লিকেশন প্রসেসিং ফর প্রি-রেজিস্টার্ড নার্স ইন দ্য ইউনাইটেড কিংডম। প্রি-রেজিস্টার আমরা সরাসরি কিন্তু আমরা বাংলাদেশি আরেন, বাংলাদেশের জন্য আমরা আরেন, কিন্তু বিদেশের জন্য আমাদের সার্টেন প্রসেস আছে, সার্টেন প্রসেস এবং সার্টেন পরীক্ষা এক্সামিনেশন আছে। সেইগুলো যদি আমরা পাস করতে পারি, তাহলে আমরা বিদেশে নার্স আরএন হিসেবে আমরা জয়েন করতে পারবো। তবে তার আগে আমার কি পোস্ট হবে, সেই পোস্টের নাম হলো প্রি রেজিস্টার্ড নার্স। প্রি রেজিস্টার্ড আমাদের দেশে যেমন ইন্টার্নশিপ নার্স আছেন, ইন্টার্ন ডক্টরস আছেন, তদ্রূপ বিদেশেও ইন্টার্ন একটা শব্দ, সেটাকে বলা হয় পোস্ট রেজিস্ট্রেশন। পোস্ট রেজিস্ট্রেশনের জন্য আমাকে 6 মাস কাজ করতে হবে। তবে সেখানে সুন্দর পলিসি আছে, সেখানে কিন্তু আপনার পিছনে সিনিয়র নার্স থাকবে, সুপারভাইজার হিসাবে, মেন্টর হিসাবে আপনাকে খুব ফ্রেন্ডলি তারা রিসিভ করবে। আমাদের দেশে আমরা যে হাসপাতালে প্রশিক্ষণার্থী হিসাবে কাজ করি, যখন আমরা অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করি, আমরা দেখে দেখে বড়রা কীভাবে কাজ করে সেগুলো দেখে দেখে করি বা একটু জিজ্ঞেস করি। আমাদের পিছনে কিন্তু ওই ধরনের সুপারভিশন থাকে না।
মেন্টর থাকে না, গার্ড থাকে না, কিন্তু ওই দেশে কিন্তু সুপারভিশন থাকে, মেন্টর থাকে, ডেইলি রিপোর্ট থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। আপনি যদি কোনো ভুল করেন আপনাকে তিরস্কার করবে না, আপনাকে সুন্দর হাসি মুখে বলবে, সরি, ইউ ডিড রং থিং অর ইউ হ্যাড মিস্টেক, আপনার একটা ভুল হয়েছে, সুন্দরভাবে বলবে। কিভাবে সেটা সঠিকভাবে করবেন সেটাও আপনাকে বুঝিয়ে দিবে যে এইভাবে তুমি কাজটা করো, তাহলে তুমি এটা সঠিকভাবে হবে। তৃতীয়ত হলো যে যন্ত্রপাতি বোঝা। তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নিয়ে তারা যে সমস্ত যন্ত্রপাতি, ইলেকট্রনিক মেশিনারিজ, সেগুলো তারা ডেমনস্ট্রেশন দিয়ে শিখাবে। কিভাবে ভেন্টিলেটর করতে হয়, সেট করতে হয়, ভেন্টিলেটর সেট করতে হয়, সেগুলোও তারা শিখাবে। আইসিইউ প্রশিক্ষণ যদি নিতে চান, সেখানে আইসিইউ প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করতে চান, সেখানে সেই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, আমাদের দেশে যেমন আজকে 15 দিন এখানে কাজ করলাম, পরবর্তী আরেক ডিপার্টমেন্টে, তারপরে আরেক ডিপার্টমেন্টে, ঘুরতে ঘুরতে সারা ডিপার্টমেন্ট আমরা ঘুরি। সব ডিপার্টমেন্ট সম্বন্ধে আমাদের জানা হয়, কিন্তু আমরা কোনোদিন বিশেষজ্ঞ হইতে পারি না। কিন্তু আপনি দেশের বাইরে আপনি যে ডিপার্টমেন্টের প্রশিক্ষণ নেবেন, সেই ডিপার্টমেন্টের একজন বিশেষজ্ঞ নার্স আপনি হবেন। আপনাকে সাধারণ নার্স বলা হবে না। নট অনলি আরএন, ইউ উইল বি এ স্পেশালিস্ট নার্স। আমাদের দেশের সম্মানিত ডাক্তার সাহেবরা যেমন বিভিন্ন বিষয়ের উপরে তারা এমডি এমএস করে স্পেশালিস্ট হয়, বৈদেশিক নার্সরাও বিদেশে তারা ওরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে যার যেখানে চয়েস, সেই চয়েস মোতাবেক তারা জ্ঞান লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, প্র্যাকটিক্যাল কাজ করে, ফিজিশিয়ানদের সাথে কাজ করে, তারপরে সে স্পেশালিস্ট হিসাবে একটা সার্টিফিকেট পায়, তখন সে নার্স স্পেশালিস্ট হয়। সেখানে অপারেশন থিয়েটার স্পেশালিস্ট হতে পারে, সেখানে আইসিইউ স্পেশালিস্ট হতে পারে, সেখানে অনকোলজি স্পেশালিস্ট হতে পারে, সেখানে ডায়ালাসিস স্পেশালিস্ট হতে পারে, সেখানে মেন্টাল হেলথ স্পেশালিস্ট হতে পারে, সেখানে পিডিয়াট্রিক স্পেশালিস্ট হতে পারে, সেখানে নিউনেটাল সার্ভিসেস স্পেশালিস্ট হতে পারে। যতগুলো সাবজেক্ট আছে ডাক্তারদের স্পেশালিস্ট হওয়ার মতো, নার্সদের ক্ষেত্রে ততগুলো সাবজেক্ট আছে নার্সিং স্পেশালিস্ট হওয়ার জন্য। সুতরাং আপনি যদি অধ্যবসায় করেন, অবশ্যই আপনি সেখানে একজন ভালো স্পেশালিস্ট নার্স হতে পারবেন। যখন আপনি স্পেশালিস্ট নার্স হবেন, তখন আপনার বেতন কিন্তু আর সামান্য পরিমাণ থাকবে না। আমার একজন সিনিয়র নার্স আছেন, আমার বাংলাদেশে এসেছিলেন এই জানুয়ারি মাসে, এই 2020-এর জানুয়ারি মাসে, যিনি এই এক্সেল হেলথ কেয়ার রিক্রুটিং এজেন্সির সাথে আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন। ওনার বেতন এখন 17 লক্ষ, 17 লাখ। আমাদের একজন বিজ্ঞ প্রফেসরের সাথে যখন কথা বলেন, বলল আমার বেতন এখন 17 লাখ, উনি আশ্চর্য হয়ে গেছেন, সারপ্রাইজ, হোয়াট ইজ দিস? একজন নার্স 17 লক্ষ টাকা বেতন পায়। আমার দেশের 3 জন ডাক্তার তো 17 লক্ষ টাকা বেতন পায় না, একজন নার্স কি হয় 17 লক্ষ? বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। 17 লক্ষ 20 লক্ষ টাকা পর্যন্ত বেতন আসে, যদি আপনারা সেইভাবে আপনাদের কেরিয়ারটা বিল্ড আপ করে যেতে পারেন এবং আপনার সিনিয়রিটি মোতাবেক। একদিনে হবে না, অ্যাজ পার ইউর সিনিয়রিটি। ভবিষ্যৎ আপনাদের সামনে আছে, খোলা আছে, আমার মুখের কথা না। আপনারা অনলাইনে যান, সার্চ করেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কোয়ারি করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এভিডেন্স দেখাতে পারবো। আমরা সেই এভিডেন্স আমরা কালেকশন করেছি। আমাদের সারা বিশ্বে কোথায় নার্সদের কেমন সুযোগ সুবিধা আছে, সেই এভিডেন্স আমাদের কাছে আছে, আমরা সেগুলো দেখাতে পারবো। সুতরাং আমরা অমূলক কোনো কিছু বলবো না, অবাস্তব কিছু বলবো না। আমরা যা বলবো অ্যাজ পার রোল আমরা বলবো এবং অ্যাজ পার সিচুয়েশন আমরা বলবো। সুতরাং আমাদের প্রতি আপনারা বিশ্বস্ত হন, আস্থা রাখেন। আশা করি আপনারা ভবিষ্যতে অনেক ঊর্ধ্বে উঠতে পারবেন। তারপরে আরেকটা বিষয় হলো যে আমাদের এই যখন আমাদের প্রি রেজিস্ট্রেশন পিরিয়ডটা 6টা মাস, এই ইন্টার্নশিপ পিরিয়ডটা পার হবে, আমাদের যিনি সুপারভাইজার থাকবেন, মেন্টর থাকবেন, উনি যদি আমাকে মনে করেন যে হ্যাঁ আমি ক্যাপাবল, আমার স্ট্রেংথ ভালো, আমার অ্যাটিটিউড ভালো, তারা শুধু আমার কাজ দেখবে না, আমার অ্যাটিটিউডটাও দেখবে। নলেজ
প্র্যাকটিস অ্যান্ড অ্যাটিটিউড। এই তিনটা জিনিস তারা দেখবে। আমরা কেমন জ্ঞান অর্জন করতে পারছি, আমরা কেমন প্র্যাকটিসের আগে প্র্যাকটিসের অ্যাটিটিউডটা আমার মধ্যে আছে কিনা, যে আমি একজন অসুস্থ রোগী, তার একটা ডার্টিনেস আছে, সে বমি করে দিছে, অথবা তার স্টুল পাস হয়ে গেছে, অথবা সে একটা ক্যাজুয়ালিটিতে পড়ছে, বা একটা রাস্তায় যে কোনো একটা ডিজাস্টার সিচুয়েশনে পড়ে নোংরা অবস্থায় আসছে বা ডায়রিয়া নিয়ে আসছে, তাকে আমরা যথাযথ মর্যাদার সাথে আমরা সেবা দিতে পারছি কিনা, বা আমাদের মন মানসিকতা সেরকম তৈরি হচ্ছে কিনা, আমরা সেটা তাদের কিন্তু অবজারভেশনে থাকবে, যে আমরা কি স্বেচ্ছায় সেই রোগীকে আমরা সেবা দিতে পারছি কিনা বা সেবা দিতে যাচ্ছি কিনা, হ্যাঁ, সেই মন মানসিকতা বা অ্যাটিটিউড আছে কিনা সে দেখবে। এবং প্র্যাকটিসটা দেখবে, প্র্যাকটিসটা কি আমরা সেফ ওয়েতে করতেছি, স্ট্যান্ডার্ড ওয়েতে করতেছি, না আনসেফ ওয়েতে করতেছি এবং আউট অফ স্ট্যান্ডার্ড করতেছি, সেটাও দেখবে তারা। সুতরাং আর আমার কাজ করার নলেজ, আমি একটা পেশেন্টের ক্যাথেটার করব, এই ক্যাথেটারটা কি, আমি কি ধরনের ক্যাথেটার করব, আমার একটা ক্যাথেটার ট্রে তৈরি করব, কি ধরনের, আগে আমার চিন্তা দেখতে হবে আমার পেশেন্টটা কি, পেশেন্টটার বয়স কেমন, তার বয়স অনুপাতে তার ক্যাথেটারের সাইজ হবে, এবং একটা ক্যাথেটার করার জন্য কি কি জিনিস লাগবে সেটা আমি সহজে সুন্দরভাবে সাজাতে পারছি কিনা সেটা দেখবে। যদি আমার মাঝে গরমিল থাকে তখন বুঝবে যে নলেজের গ্যাপ আছে, তখন সে আপনাকে হাসি মুখে বলবে যে আপনাকে এই জিনিসটা অ্যাড করতে হবে, তখন এই জিনিসটা আপনাকে এনে দিবে, প্লিজ অ্যাড ইট। আপনাকে তিরস্কার করবে না, আপনাকে গালি দিবে না, দে উইল হেল্প আস, দে উইল ভেরি হেল্পফুল। বিদেশের মেন্টররা ঘন্টার পর ঘন্টা তারা তাদের ক্যান্ডিডেটদের পিছনে থাকে তাদেরকে শেখানোর জন্য। এক একজন মেন্টর এক একজন ক্যান্ডিডেটের পিছনে থাকে। মনে করবেন এটা আমার বানানো কথা না, আপনারা দেখবেন শুনবেন যে ওখানে কিভাবে মেন্টরিং করা হয় এবং মেন্টর কিভাবে সার্টিফাই করে। কারণ একজন মেন্টর যদি ইনক্লুসিভলি একজন ক্যান্ডিডেটকে সে কাজ শেখায়, আর সে যদি ক্যান্ডিডেট 6 মাস পরে বা 1 বছর পরে সে যদি প্রপারলি পাস করতে না পারে, তাহলে শুধু ওই ক্যান্ডিডেটের দোষ হবে না, ক্যান্ডিডেট ডিসক্রেডিট হবে না, ডিসক্রেডিট হবে মেন্টরের দায়িত্বের অবহেলা হইতে পারে এবং অসচেতনতা হইতে পারে, অসহযোগিতা হইতে পারে। সুতরাং মেন্টরের মাথায় থাকে যে আমি যদি ওই স্টুডেন্টটাকে ফেল দেই তাহলে আমার একটা জবাবদিহি করতে হবে। আমাদের কিন্তু নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজের বিভিন্ন স্টুডেন্টরা সাফার করে, বলে যে আমি তো রিটেনে পাস করছিলাম, আমাকে 2 নম্বরে লেগে বাই ফেল করে দিচ্ছে, অমুক ম্যাডাম আমাকে 2 নম্বরে লেগে ফেল করাই দিচ্ছে। অনেক স্টুডেন্টদের অভিজ্ঞতা আমি শুনেছি। আমি দীর্ঘ 15 বছর প্রিন্সিপাল, 15 বছর আমি 15,000 না আরো বেশি অভিযোগ আমি দেখেছি যে আমার ম্যাডাম অমুক আমাকে ফেল করে, আমি রিটেনে এত নম্বর পাইছি। তখন ওনাদেরকে প্রশ্ন করা হলে, টিচারকে প্রশ্ন করা হলে যে আপনারা এই স্টুডেন্টকে রিটেনে এত পাইছে দেখলেন, বাই কেন ফেল করালেন? তখন কয় রিটেন তো নকল করে দেয়। তাহলে নকল যদি করে দেয় আপনারা কি করেন? আপনারা গার্ড দেন না, নকল ধরেন না? আপনারা নকল করার সুযোগ দেন কেন? নকল করে যদি তারা পাস করে আর বাই যদি আপনারা ফেল করে দেন, তাহলে এটা কেমন হয়? সুতরাং এই জিনিসটা আমাদের পরিহার করতে হবে এবং আমাদেরকে সঠিকভাবে ট্রেন্ড আউট করতে হবে, আমাদের নার্সদেরকে দক্ষ করতে হবে, যাতে আমরা দেশে হোক বিদেশে হোক যেখানে হোক আমরা প্রপার নার্সিং, স্ট্যান্ডার্ড নার্সিং, নিরাপদ নার্সিং আমরা যদি দিতে সক্ষম হই এবং আমাদের প্রফেশনের মান যাতে আমরা উন্নত করতে পারি। সো আপনার প্রি রেজিস্ট্রেশন পিরিয়ডটা পার হওয়ার পরে আপনি যদি সাকসেসফুলি পাস করেন, তাহলে আপনাকে রেজিস্টার্ড নার্স এবং নার্স প্র্যাকটিশনার, আমাদের দেশে নার্সরা ওষুধ লিখতে গেলে তাদের অপরাধ হয়ে যাবে, কারণ উই আর নট এলিজিবল টু প্রেসক্রাইব মেডিসিন। বিদেশে কিন্তু নার্সরা মেডিসিন লেখে, দে আর নার্স প্র্যাকটিশনার, তাদের সার্টেন ড্রাগস অ্যালাউড, হ্যাঁ, ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে হোক তাদের একটা আছে
রেজিস্ট্রেশন আছে, নার্স প্র্যাকটিশনার হিসেবে তারা কাজ করতে পারে সার্টেন এক্সপিরিয়েন্সের পরে। সুতরাং এই ফেসিলিটিসও আপনার আছে। তারপরে হলো আপনার OSCE একটা পরীক্ষা আছে, NMC নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। সেই পরীক্ষাটা হলো অবজেক্টিভ কোয়েশ্চেন, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আছে। সেইখানে আপনি যখন প্রি রেজিস্ট্রেশন পিরিয়ডটা আপনার কমপ্লিট হবে, আপনার সুপারভাইজার প্রফেসর মেন্টর যখন আপনার জন্য সুপারিশ করবে, তখন আপনি NMCর নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে তাদের পিন নাম্বার পাওয়ার জন্য। যেমন আমাদের বাংলাদেশ নার্সিং কাউন্সিলে লাইসেন্সিং পরীক্ষা আছে, এরকম ইউনাইটেড কিংডম বা অন্যান্য দেশে, আমি শুধু ইউনাইটেড কিংডম বলবো না, এই OET কোর্স করতে পারলে, পাস করতে পারলে আপনারা বিশ্বের কমপক্ষে 12টি দেশে চাকরি পাবেন। বর্তমানে 12টি দেশ স্বীকৃতি দিয়েছে, লেটেস্ট স্বীকৃতি দিয়েছে ইংল্যান্ড, তার আগে অস্ট্রেলিয়া হলো অরিজিনেট, মানে দিস OET অরিজিনেট ফ্রম অস্ট্রেলিয়া। এবং IELTS যিনি আবিষ্কার করেছিলেন, সেই IELTS এর আবিষ্কারকই হলেন এই OET আবিষ্কারক। কারণ IELTS যখন দেখলো যে স্টুডেন্টরা কম ফেল পাস করে, অনেক স্টুডেন্ট পাস করতে পারে না, প্রফেশনালরা তত ইংরেজি ভালো জানে না। কারণ প্রফেশনাল যারা ডাক্তার, নার্স বা ইঞ্জিনিয়ার বা আদার প্রফেশনাল, তারা ম্যাক্সিমাম থাকে তাদের প্রফেশনের কাজ নিয়ে বা তাদের বিজ্ঞান ভিত্তিক কাজ নিয়ে, তারা ভাষা চর্চা তো করে না। ইংরেজি ভাষার প্রতি চলমান যতটুকু তাদের সিলেবাসে আসে ততটুকু পড়ে, কিন্তু তারা কোনো এসে শিখে না, তারা রাইটিং প্র্যাকটিস তেমন করে না, সাধারণ রাইটিং প্র্যাকটিস করে না, তারা পাবলিকলি ইংলিশে টক করে না, তাদের মানে অন্যের কথা তাদের বেশি শুনতে হয় না, যতটুকু প্রফেশনাল দরকার ততটুকু। তখন সেই IELTS এর আবিষ্কারক উনি চিন্তা করলেন, না, IELTS শুধু করলে হবে না, আমাকে ব্যবসায়িক হইতে হইলে, আমাকে বিল গেটস হইতে হইলে আমাকে কি করতে হবে, তার বিকল্প কিছু করতে হবে। বিকল্পটা হলো কি, এই অকুপেশনাল ইংলিশ। সেই অকুপেশনাল ইংলিশ উনি আবিষ্কার করছেন। তবে শুধু উনি একটা ক্ষেত্রে করেন নাই, প্রত্যেকটা প্রফেশনের জন্য উনি আলাদা আলাদা মডিউল করেছেন, সেপারেট মডিউল ফর ডক্টরস, সেপারেট মডিউল ফর নার্সেস, সেপারেট মডিউল ফর ইঞ্জিনিয়ার্স করেছেন। তবে দুঃখজনক বিষয় হলো যে আমাদের দেশে একটা OET সেন্টার আছে। সেই OET সেন্টারে আমি গিয়েছি ভিজিট করতে, আমাকে ওনারা বলেছে আমরা নার্সদেরকে পড়াই না। কেন নার্সদেরকে পড়াবেন না? যে নার্সদের মডিউল আমরা আনি নাই। কেন আনেন নাই? যে আমাদের দেশের নার্সরা পাস করতে পারবে না। সুতরাং আমি তাদেরকে বললাম, ইউ আর ডুইং মিস্টেক। আপনারা কাদেরকে পড়ান? কারা OET করতে আসে? ডাক্তাররা আসে, ভালো কথা, ডাক্তাররা OET পাস করে আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশি স্টুডেন্ট পাচ্ছেন, আমাদের কিছু নার্স নেন? না, আমরা নার্স পড়াই না। সুতরাং আমি দেখলাম যে তারা আমাদেরকে তিরস্কার করলো। তখন আমি চ্যালেঞ্জ নিলাম যে তোমার মতো প্রতিষ্ঠান আমি করব, আমি সেই চ্যালেঞ্জ নিয়ে আমি আসছি এবং আজকে আমি সেই প্রতিষ্ঠান করেছি এবং সেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে, আমার নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আজকে লাইভে আপনাদের সাথে কথা বলছি। ইনশাল্লাহ আমার এখানে সেন্টার হবে। আর ইন্ডিয়ায় যদি 14টা সেন্টার থাকতে পারে, বাংলাদেশে থাকবে না কেন? অফকোর্স বাংলাদেশে সেন্টার হবে ইনশাল্লাহ। তবে একটা শর্ত আছে, শর্তটা হলো আপনাদের সহযোগিতা। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমাকে রেসপন্স করেন, আপনাদের যদি আত্মবিশ্বাস তৈরি হয়, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। কারণ আমি OET টেস্ট দেওয়ার জন্য আমি সেন্টার আনবো। আপনারা যদি পরীক্ষা দিতে না আসেন, তাহলে এই আমার তো আমও যাবে, সালেও যাবে, আমও যাবে, সালাও যাবে, 16 আনায় আমার মিশে হবে। সুতরাং আমার যদি 16 আনায় মিশে হয়ে যায়, তাহলে তো আমার জীবনটাই শেষ। সুতরাং আমি আপনাদের যতটুকু সময় আছি চেষ্টা করছি, বাংলাদেশে একটা মাইলস্টোন চাই। বাংলাদেশের মানুষ যদি
এভারেস্ট বিজয় করতে পারে, বাংলাদেশের মেয়েরা যদি এভারেস্ট বিজয় করতে পারে, তাহলে বাংলাদেশের মেয়েরা কেন নার্সিংয়ে ওই অকুপেশনাল টেস্ট দিতে পারবে না? কেন তারা ভয় পাবে? কেন বলবে এত টাকা লাগবে? আমরা কোথায়? আমি তো জানি যে আমার স্টুডেন্ট একজন আসে, স্টুডেন্ট না, আমি যখন যে একটা কলেজের প্রিন্সিপাল ছিলাম, যে সকালবেলা আমার একজন শিক্ষক আমার সামনে এসে বসছে, আমার কম্পিউটারে মাউস নিয়ে একটু সে ক্লিক ক্লিক করিয়া বলতেছে, স্যার আজকে আমার আঙ্গুলটা ব্যথা করতেছে, আঙ্গুলগুলো ব্যথা করতেছে। কেন ব্যথা করতেছে ভাই? কি হয়েছে তোমার? সারা রাত টাকা গুনছি, সারা রাত টাকা গুনছি। কিসের টাকা গুনছো? 2016 সালে আপনারা যে নার্সগুলো নিছেন, সেই নার্সের এক একজনের কেউ 15 লাখ, কেউ 10 লাখ, কেউ 5 লাখ, যে যা দিচ্ছে আপনারা নিছেন। আপনারা একটা সিন্ডিকেট করছেন, সিন্ডিকেটগুলো মগবাজারে বৈশা আপনারা সারা রাত টাকা গুনছেন। আপনারা যদি অবৈধ কাজের জন্য আপনারা টাকা ব্যয় করতে পারেন, তাহলে একটা শিক্ষার জন্য আপনারা 10-20 হাজার টাকা ব্যয় করবেন। এখানে আপনাদের কার্পণ্যতাটা কেন? সুতরাং আপনারা কার্পণ্যতা করবেন না। আপনারা সৎ পথে আসেন, হালাল রুজি করেন, হালাল পথে খান, হালাল রাস্তায় চলেন, তাহলে আপনাদের জীবন সুন্দর হবে। আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আপনাদের ভবিষ্যৎ জেনারেশন, তারা সুন্দর হবে, ভালো থাকবে, সৎভাবে চলবে, তারা ব্রিলিয়েন্ট হবে। অভিশাপের মধ্যে আপনারা যাবেন না। আমার কষ্ট লেগেছে এই যে যখন আমার টিচার আমার সামনে বসে যখন এই কথাগুলো বলল, সে এখন দেশে নাই, সে চলে গেছে কানাডা। আমি বললাম যে তোমরা এই কাজগুলো করলাম? কি করবো স্যার, আমাদের কাছে সুযোগ আসছে, যেহেতু আমরা করে ফেলে আমরা টাকা পয়সার মালিক হয়ে গেছি। সমস্যাটা কি? সমস্যা হলো তোমরা বেহালাল কাজ করছো। এখন তো আমাদের নারীদের টাকা দিতে হয় না, কিন্তু 16 সালে কেন টাকা দিতে হলো? আমি কি মিথ্যা বলি? মিথ্যা যদি বলে থাকি তখন আমার বিচার করবে। আমার কাছে প্রমাণ আছে, আসবেন, আমি প্রমাণ দিয়ে দিব। আমরা চাই আমরা সৎভাবে থাকি, সম্মান নিয়ে থাকি, অসম্মানিত যাতে কোথাও না হয়। অকুপেশনাল ইংলিশ টেস্টে কি কি আছে, বিষয়গুলো কি কি আছে, সেখানে আমাদের কতগুলো সেগমেন্ট আছে। নাম্বার 1 হলো লিসেনিং টেস্ট। আমরা অন্যের কথা কতটুকু বুঝি। একটা ইউটিউব থেকে প্রশ্ন আসলো বা একজন স্পিকার ইংলিশে কথা বলল, তার কথাগুলো আমরা বুঝতে পারি কিনা, তার কথার উপর ভিত্তি করে আমার কোশ্চেন থাকবে 42টা কোশ্চেন থাকবে। সেই 42টা কোশ্চেনের সময় দেওয়া থাকবে 50 মিনিটস, 50 মিনিট সময় দেওয়া থাকবে। সেই 50 মিনিটের ভিতরে আমার 42টা কোশ্চেনের আনসার করতে হবে, এবং যদি আমি হাইয়েস্ট স্কোর করতে পারি তাহলে আমরা পাস মার্ক পাব। নাম্বার 2 রিডিং টেস্ট। সেখানেও 42 কোয়েশ্চেন থাকবে। রিডিং মানে এরকম আমার কাছে দেওয়া থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে, এবং সেই প্যাসেজটা আমাকে পড়ে শোনাতে হবে। সেখানে তারা কি কি দেখবে? সেখানে দেখবে আমার ভাষাগত বিষয়, আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা, না আমি এরকম করছি, সঠিকভাবে আমার অ্যাকসেন্টটা আসছে কিনা সেটা তারা দেখবে, এবং আমার কথা বলার স্পিডটা কেমন, আমি কি ভাঙ্গে ভাঙ্গে বলতেছি না ফ্লুয়েন্টলি বলতেছি, সঠিকভাবে উচ্চারণ করতেছি এবং ফ্লুয়েন্টলি বলতেছি, এইগুলি তারা টেস্ট করবে। সেটা হলো রিডিং পার্ট। যে কোনো বিষয়ের উপরে একটা স্ট্রাকচার তারা দেখবে, একটা রাইটিং দিবে, একটা প্যাসেজ দিবে, একটা পেশেন্টের সিনারিও লিখে দিবে, সেটা আমাকে ডেসক্রিপটিভলি বুঝাইতে হবে। সেটা হলো আমাদের রিডিং পার্ট। সেখানেও 42টা কোশ্চেন আছে, 42 কোশ্চেন। টাইম হলো 60 মিনিটস, 1 ঘন্টা। তারপর হলো রাইটিং টেস্ট হলো 45 মিনিটস। সেখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কোনো একটা বিষয়ের উপরে। আমরা যেমন এসে লিখি
আমরা বিভিন্ন বিষয়ের উপরে আমরা ছোটবেলা থেকে যখন ক্লাস 8 বা পঞ্চম শ্রেণী থেকে উপরে দিকে গেছি, আমাদের একটা ছিল রচনা লেখা, কম্পোজিশন লেখা। এখন কি আছে আমি বর্তমান সিলেবাস জানি না, তবে আমাদের সময় রচনা লেখা থাকতো। গরুর রচনা লেখো, নদীর রচনা লেখো, হ্যাঁ, এরকম রচনা বাংলায় আসতো, ইংরেজিতে আসতো। আমরা কি করতাম, রচনার বই থাকতো, সেই বই মুখস্থ করতাম। যে গরু, হ্যাঁ, গরুর রচনা, গরুর 10টা 4টা পা আছে, গরুর এই রং আছে, 2টা কান আছে, গরু ঘাস খায়, গরু দ্বারা আমরা উপকৃত হই, এই ধরনের রচনা করতে হয়। সুতরাং সেগুলো বাংলাও আসতো, ইংরেজিতেও আসতো। নদী ভ্রমণ, আকাশ ভ্রমণ, অভিজ্ঞতা, এইগুলো আসতো। সুতরাং এইগুলো হলো আমাদের রাইটিং থিং। তবে এখানে রচনা এরকম আসবে না, এখানে পেশেন্টের সিনারিওর উপরে আসবে। যেমন পেশেন্টের আপনার ডকুমেন্টেশন রাইটিং, পেশেন্টের রেফারেল রাইটিং, পেশেন্টের ট্রান্সফার রাইটিং, পেশেন্টের ডিসচার্জ সামারি করা, এইগুলা যেহেতু আমাদের দেশে ডাক্তার সাহেবরা করেন, এই জন্য আমাদের নতুন করে একটু শিখতে হবে। আমরা জানি, আমরা যখন কম্প্রিহেনসিভ নার্সিং পড়েছি, আমাদের ফিল্ড ট্রেনিং ছিল, আমরা কিন্তু পেশেন্টের অ্যাসেসমেন্ট আমরা শিখেছি, আমরা হিস্ট্রি টেকিং শিখেছি। এইগুলা শুধু একটু রিক্যাপিং, খালি একটু রিক্যাপিং করা, একটু রিক্যাপিং করলে আমরা কিন্তু সেটা ভালো করতে পারবো, রাইটিং ক্যাপাবিলিটি ভালো করতে পারবো। অ্যান্ড স্পিকিং টেস্ট আমরা বুঝি যে কি, আমি যে কথা বলতেছি বাংলা ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি। এরকম যখন ইংলিশ নেটিভ স্পিকার আছে, তাদের সাথে যখন আপনি কথা বলবেন, তাদের কথাগুলা শুনে আপনি যথাযথভাবে আনসার করতে পারেন কিনা, এবং আমাদের ফ্লুয়েন্টলি আমরা কথা বলতে পারি কিনা, এবং আমাদের অ্যাকসেন্ট, উচ্চারণটা যাতে আমরা সঠিক করতে পারি, সেটা তারা দেখবে। এইগুলো হলো আমাদের এই 4টা কম্পোনেন্টের পরীক্ষা। সেই স্পিকিং পরীক্ষায় আমার 20 মিনিটস, এই করে আমার একটা 42 মিনিট, 84 মিনিট, 84 মিনিট, তারপরে 45 মিনিটস, তারপরে 20 মিনিটস। এখন আপনারা ক্যালকুলেশন করে দেখেন কত মিনিটের পরীক্ষা আছে। সো ওইটি ট্রেনিং উইল বি কন্ডাক্টেড বাই এক্সেল হেলথ কেয়ার এজেন্সি। তাদের পুরা দায়িত্ব নিয়েছে বাংলাদেশের থেকে, তারা নার্সদেরকে প্রশিক্ষণ দেবে তাদের মাধ্যমে এবং সরকারের অনুমোদন সাপেক্ষে। এখানে কিন্তু একটা কথা আছে, সরকারের অনুমোদন সাপেক্ষেই কিন্তু আমাদেরকে নেওয়া হবে, আমরা অবৈধ কোনো কাজ করব না। সুতরাং আমরা এখন ট্রেনিং প্রোভাইডার, উই আর প্রোভাইডিং ট্রেনিং। আপনাদের যদি মনোভূত হয়, আপনারা আপনাদের ট্রেনিংয়ে আসেন, ট্রেনিং নেন, তারপরে আপনার ফর্ম ফিল আপ হোক, পাস করেন, পাস করে মাননীয় সরকারকে আপনারা সার্টিফিকেট শো করেন, সরকার আপনাকে মালা দিবেন, সরকার মালা দিবেন, সরকার অনুমোদন দিবেন, এবং সরকার বলবেন তুমি সরকারি চাকরি করো 5 বছরের লিয়ে। আমি নিজেও 5 বছরের লিয়ে নিয়ে কাজ করে আসছি। আমি 1996 সাল থেকে আমি 2000 পর্যন্ত আমি বিদেশে লিয়ে নিয়ে কাজ করছি, এবং বিদেশ থেকে লিয়ে নিয়ে আমার 5 বছর কমপ্লিট হওয়ার, আমি 5 বছর কমপ্লিট করতে পারি নাই, কারণ আমার ফ্যামিলিতে প্রবলেম ছিল। আমার ওয়াইফ ক্যান্সারের রোগী ছিলেন, তার চিকিৎসার জন্য আমি দেশে চলে আসছিলাম বিফোর টাইমে এসে আমি সরকারি চাকরিতে জয়েন করছি। সরকারি চাকরিতে জয়েন করে আমি বেশি দূরে না, ঢাকা মেডিকেলে জয়েন করছি। ঢাকা মেডিকেল থেকে ঢাকা নার্সিং ইনস্টিটিউটে জয়েন করছি। সেখান থেকে যখন দেখছি যে না, আমার পদ পদবি সিনিয়র স্টাফ নার্স, আমি এদিক দিয়ে পড়ালেখা করতে করতে আমি মোটামুটি আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অ্যাডিলেড ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করে ফেলছি, আবার আমি পিএইচডি করে ফেলছি। তখন আমি চিন্তা করলাম যে আমার তো সিনিয়র স্টাফ নার্স হিসেবে থাকলে শুধু বেডসাইড নার্সিং আমার দেওয়া, আমার তো টিচিংয়ে যেতে হবে। আমার 25 বছর কমপ্লিট হওয়ার পরে আমি স্বেচ্ছায় আমি অবসরের আবেদন করলাম, এবং মানুষ আমাকে অনেকে গালমন্দ করছে, এখনও করে, কিন্তু আমি বুঝি কেন আমি এই ভুলটা করলাম। কারণ হলো যে আমি চিন্তা করলাম যে আমার দেশের নার্সরা যেভাবে পড়ালেখা করে, তাদেরকে যদি আমি একটু ভালো লেখাপড়া করতে পারি। আমি একজন টিচারের সাথে চ্যালেঞ্জ করে বলছিলাম যে আমি যদি কোনোদিন
ভালো পদে যেতে পারি, তাহলে আমার স্টুডেন্টদেরকে আমি এক পাল্লায় উঠাবো, আর আর্মির একজন লেফটেন্যান্টকে একটা পাল্লায় উঠাবো। আমি দেখবো কোন পাল্লা নিচে যায়, আর্মি লেফটেন্যান্টেরটা বাড়ি হয় না আমার নার্স বাড়ি হয়। আল্লাহর রহমতে অনেক নার্স আমার ব্রিলিয়েন্ট, তারা রিসার্চ করতেছে, আমি দেখতেছি। যে সমস্ত ছাত্ররা আমার স্টুডেন্টরা পিছনের সারিতে বসতো আমার ভয়ে, বেঞ্চে দিছে মাথা রাখতো, কারণ তারা ইরেগুলার ছিল। 15 দিন 20 দিন পর পর হঠাৎ করে একদিন দেখতাম ক্লাসে আসতেছে, আমি অনেককেই অ্যাবসেন্ট করে রাখছি। হ্যাঁ, কিন্তু কাউকে ফেল করাই নাই, কারণ তাদেরকে বুঝাইছি, পাশ করার পদ্ধতি দেখাইছি। তারা এখন দেখি অনলাইনে তারা আমার চেয়ে ভালো ভালো ক্লাস নেয়, দে আর মোর পটেন্সিয়াল দেন মি। আমি তাদেরকে ইনবক্সে লিখি, আমার বুকটা গর্বে ভরে গেছে। যে ছাত্রটা 2 মাসেও আমি কলেজে দেখি নাই আমার, সেই ছাত্রটা পিছনের বেঞ্চে বসে থাকতো, তাকে যদি আমি তার কাছে যাইতাম, কিরে বাবা কি বিয়ে শাদী করে ফেলাইছ, শ্বশুর বাড়ি থেকে আসতে দেয় না, হাসা দিত। আর সবাই সব ছাত্ররা হাসতো, আর ওই ছেলেটা মাথাটা নিচু করে এইভাবে থাকতো। সেই ছেলেটা দেখি এখন এই আমার মতো লাইভে আসছে, আমি আজকে লাইভে আসছি, সেই ছেলেটা দেখি আমার সে আগে আরো 15 দিন আগে সে মাস্টারি করতেছে এই লাইভে এসে। সুতরাং তারা কতটুকু এক্সপার্ট হয়ে গেছে, কোত্থেকে শিখলো আমি নিজেও জানি না। কারণ আমি দীর্ঘ 4টা বছরে দেখলাম সে ইরেগুলার ছিল, পাশ করার পরে পরে দেখা গেল তারা লেকচারার হয়ে গেছে, সার্টিফিকেট হয়েছে, লেকচারার হয়ে গেছে। আবার এই লেকচারার হইতে আমাদের বহুত সময় লাগছে। আমরা সিনিয়র স্টাফ নার্স ছিলাম 25 বছর আমরা রোগীর বিছানাপত্র গুনছি, বিছানা করেছি, ইঞ্জেকশন দিয়েছি, বেডসাইড নার্সিং করেছি, অপারেশন থিয়েটারে ডিউটি করেছি, মানুষের কথা শুনছি। ডাক্তাররা আমাদেরকে অনেকভাবেই অনেক কিছু বলেছে, আমি নাম মেনশন করব না। মনের মাঝে ব্যথা আছে, বেদনা আছে, কিন্তু এখনকার পাশ করা আর আগের দিনে আমাদের সময়ে স্ট্রেপ্টোমাইসিন পেনিসিলিন গুলতে গুলতে আমাদের হাত ব্যথা হয়ে যেত। স্ট্রেপ্টোমাইসিন 1 গ্রাম, পেনিসিলিন 10 লাখ, এবং লাল রং দিয়া মিশানো থাকতো, জামা কাপড় সব লাল হয়ে যেত, হাত লাল হয়ে যেত, সারা রাত সেইগুলা মানে 2 বার ইঞ্জেকশন দিতে হইতো, আইএম। আর বর্তমানে আইভি ইঞ্জেকশন, সেফলাক ইঞ্জেকশন, হাতে পায়ে মানে কোনো নেই, মানে হাতে ব্যথা নাই, আপনি মানে ডাইলিউট করে আছে, সিরিঞ্জে উঠাইবেন, আইভি কেনুলা আছে বা ড্রিপ আছে, আপনি দিয়ে দিবেন। সুতরাং নার্সিংয়ের অনেক চেঞ্জ আসছে। সুতরাং আমরা যে কষ্ট করে নার্সিং করেছি সেই কষ্ট এখন আর না। এখন নার্সিং অনেক সহজ হয়ে গেছে এবং পাস করা সহজ হয়ে গেছে। আমাদের সময় আমরা অনেক কষ্ট করে নার্সিং করেছি, এবং সেই কষ্টের কথা যখন এখন মনে হয়, তখন আমরা 8 প্রকার বেড শিখেছি। 8 প্রকার বেড মেকিং ছিল, 8 প্রকার, জেনারেল বেড থেকে আরম্ভ করে স্পেশালাইজড বেড। যদি বেডের করার সময় আমাদের টিচাররা ছিল ডিপ্লোমা পাস, তাদের কেউ নার্সিংয়ে 1 বছরের অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ছিল, তারা ছিল টিউটর, নার্সিং টিউটর। তাদের ভয়ে আমাদের সবসময় কাঁপ ছিল, শিহরণ ছিল, কোথায় যেন একটু গলদ হয়ে যায়। যখন ভাইভাতে প্র্যাকটিক্যালি বসতাম, বুক কাঁপতো অনেক সময়। এবং যখন ওই বেড মেকিং এর সময় যখন আমরা গেছি, বেড মেকিং কিন্তু একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মাঝে কোন জিনিসটা আগে কোনটা পরে, টপ শিট, ব্ল্যাঙ্কেট, তারপরে আপনার রাবার শিট, ম্যাকিনটস বলি আমরা, ড্র শিট, তারপরে আরো অন্যান্য জিনিস, কোনটার পরে কোনটা লাগবে ক্রমান্বয়ে সাজাইতে হবে। যদি দেখা গেল যে মনের ভুলে হোক, অজ্ঞতার কারণে হোক, যদি আমরা একটা মিস্টেক করে ফেলেছি, আউট। আর বর্তমানে কোনো বিছানা করা লাগে না, অথচ 20 নম্বর আছে, বেড মেকিংয়ে 20 নম্বর আছে। সুতরাং আমরা যখন হাসপাতালে যাই, তখন দেখি যে হাসপাতালের চিত্র, এই চিত্র কিন্তু স্ট্যান্ডার্ড না। আমাদের স্ট্যান্ডার্ড চিত্র তৈরি করতে হবে, এবং পাবলিক ফেথ, জনগণের বিশ্বাস
এবং জনগণের আস্থা আমাদেরকে অর্জন করতে হবে। আমি দু একটা ছবি দেখাচ্ছি। এই যে একজন আমার বড় বোন, উনি ঢাকা নার্সিং ইনস্টিটিউট, আগে ছিল সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র, ইনি ওখান থেকে ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ করে সৌদি আরবে চাকরি করছেন এবং সৌদি আরবে কিছুদিন চাকরি করার পরে ওখানকার এজেন্সির মাধ্যমে উনি ইংল্যান্ডে গেছেন। ওনার নাম নূর বেগম। উনি এখন ইংল্যান্ডে 18 লক্ষ টাকা বেতন পাচ্ছেন। উনি একজন স্পেশালিস্ট, ডায়াবেটিক স্পেশালিস্ট নার্স। উনি ইংল্যান্ডের নিউহ্যাম হসপিটালে কর্মরত আছেন এবং ইনি বাংলাদেশ থেকে কিছু নার্স নেওয়ার জন্য উনি এসেছিলেন। ইনি আমাদের সাথে কর্মরত আছেন। আপনারা ওনার সাথে যোগাযোগ করে জানতে পারবেন। ওনার একটা লাইভ প্রোগ্রাম ফেথ বাংলাদেশে আমার ইয়েতে আছে, টাইমলাইনে আছে। ওনার বক্তব্যগুলো আপনারা শুনতে পারবেন। ওনার নাম হলো নূর বেগম। ওনার বাড়ি আমাদের বাংলাদেশের, আমাদের ঢাকার পাশেই কাপাসিয়ায় বাড়ি। ওনার একজন কাজিন আছেন। ওনার কাজিন আমাদের এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন, এখন একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের পদে আছেন। উনি অনেক সাহায্য করছেন। উনি আসার পরে যখন বললেন যে আমি এতদিন ইংল্যান্ডে চাকরি করছি, ইংল্যান্ডে বিভিন্ন দেশের নার্স আসছে, আমি এত বছর সিনিয়র, আমাকে অনেক দেশের নার্সরা জিজ্ঞেস করে যে সারা বিশ্বের নার্স ইংল্যান্ডে আছে, তোমাদের বাংলাদেশের নার্স খালি তোমাকে দেখি, আর তো কাউকে দেখি না। হ্যাঁ, তুমি কেন কিছু বাংলাদেশের নার্স আনো না কেন? তখন সেই ইন্সপিরেশন নিয়ে উনি আসছিলেন। উনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে আমি বলি, আমার একজন খুবই শরীর, খুবই আন্তরিক এবং বন্ধুসুলভ, তার সাথে আমি আর্মি লাইফ থেকে চাকরি করে আসছি। তখন আইপিজি আমার নাম ছিল। আমরা ইমার্জেন্সিতে একসাথে ডিউটি করেছি। আমাদের মাঝে একটা গুড ফ্রেন্ডশিপ ছিল, অতীত থেকে এখনো আছে। প্রফেসর ডক্টর শহীদুল্লাহ সিকদার সাহেব, উনি আমাকে ডেকে নিলেন ওনার চেম্বারে, উনি নিয়ে বসালেন, এই ভদ্র মহিলার সাথে পরিচয় করালেন, বললেন যিনি ইংল্যান্ড থেকে আসছেন, উনি বাংলাদেশ থেকে নার্সিং পাশ করে গেছেন। উনি বলছেন ইংল্যান্ডে নাকি নার্সের কাজ করার অনেক সুযোগ আছে, আপনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে চেষ্টা করে দেখেন। আমি তার কথায় আশান্বিত হয়ে আমি সেদিন থেকেই আমি কাজ শুরু করেছি এবং আমি পরের দিনে ওনার যে বিএসএমএমইউ যে বড় অডিটোরিয়াম এ ব্লকে, সেখানে প্রায় 500 সিট, সেই অডিটোরিয়ামটা আমাকে উনি বিনামূল্যে দিয়ে দিলেন, যার চার্জ 25,000 টাকা। উনি আমাকে বিনামূল্যে দিয়ে দিলেন যে আপনি আপনার নার্সদেরকে ডাকেন। আমি ইন এ ডে আমি নীলকাঞ্চে পোস্টার করেছি, আমি লিফলেট করেছি, বড় বড় ব্যানার করেছি, জায়গায় জায়গায় দিয়েছি, কিন্তু আমরা রেসপন্স খুব কম পেয়েছি। তারপরে সাকসেস হয়েছি যে অনেকে আসছে, অনেকে এসে বক্তব্য শুনেছেন। ইনি বক্তৃতা দিচ্ছেন, দেখেন আপনারা, উনি অনেকক্ষণ বক্তব্য দিচ্ছেন, নার্সদের প্রসপেক্ট বোঝাচ্ছেন, ইংল্যান্ডে কীভাবে যেতে হয় সব কিছু উনি দেখাইছেন। তিনি আজও আমাদের সাথে আছেন। এই দেখেন, আমরা এখানে সেই ব্যানার করে আমাদের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর সাহেব, উনি প্রধান অতিথি। এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছেন, এখানে নিউ হসপিটালে আমাদের আপু আছেন, এখানে প্রফেসর শহীদুল্লাহ সিকদার প্রো ভাইস চ্যান্সেলর আছেন, এখানে আমাদের একজন খুবই শরীর ডক্টর আফতাবউদ্দিন, উনিও আছেন। আমাদেরকে সময় দিয়েছেন। উনি বলছেন যে নার্সিংকে ভালোবাসি, নার্সদেরকে আমরা ভালোবাসি, সুতরাং নার্সদের একটু উন্নয়ন হোক আমরা চাই। সুতরাং এইভাবে আমরা কাজ করেছি। এখানে অনেক ছবি আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। আমাদের গ্যাদারিং ছিল, অনেক বড় গ্যাদারিং, আমার হাউজের ছবি আছে, সেটাও আপনারা দেখতে পারবেন। এখানে কারা কারা পার্টিসিপেট করছে সেখানে আমরাও বক্তব্য রেখেছি, আপনারা দেখতে পারেন। সুতরাং এই যে বিষয়গুলো আমরা করে আসছি, এটা শুধু আমাদের নেম অ্যান্ড ফেমের জন্য না, এই নেম অ্যান্ড ফেমের জন্য আমরা করি নাই, আপনাদের জন্য করেছি, এই ডকুমেন্টগুলো আপনাদের জন্য। সুতরাং আশা করি এই আজকের বক্তব্যগুলো আপনাদের কাজে লাগবে। আমি ইভিডেন্স ছাড়া আপনাদের সাথে কোনো কথা বলি না, কারণ যেটা অগ্রাহ্য হবে। কারণ আমাদের দেশে আমাদের স্টুডেন্ট লাইফ থেকে আমরা দেখে আসছি, আমাদের একটু সামান্য হিস্ট্রি আছে যে আমি যখন
বিএসসি নার্সিংয়ের ছাত্র ছিলাম। তখন এরশাদ সরকারের সময় ছিল, তখন ওই সময়ে 1988 সন, তখন আমেরিকা থেকে একজন অ্যাটর্নি জেনারেল আসছিলেন বাংলাদেশে, এসে সরাসরি মহামান্য রাষ্ট্রপতি ছিলেন তখন হোসেন মোহাম্মদ এরশাদ, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে, ওনার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ টেলিভিশনে বক্তব্য দিয়ে শুরু করলেন বাংলাদেশ থেকে উনি নার্স নেবেন আমেরিকা। তো শর্ত হলো সেখান থেকে যে কি উনি একটা এজেন্সির সাথে সম্পৃক্ত হলেন। তখন বেস্টার নামে একটা এজেন্সি ছিল বনানীতে। আমরা খবর পেয়ে গেলাম, যা দেখি পুরা মাঠ ভর্তি শুধু মানুষ আর মানুষ, আমাদের নার্স ভাই। এবং যিনি ওটার কর্ণতার মালিক, উনি একটা ওয়াকি টুকি হাতে নিয়ে ঘুরতেছে, স্যুট পরে, বলতেছে, এই অমুক কে আছে, এই অমুক মন্ত্রী মহোদয়ের ফোন আসছে, অমুক মন্ত্রী মহোদয়ের ফোন আসছে, এই তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ, আসলে দেখা গেল কি যে এই যে শুধু খবর আসছে আমেরিকা থেকে নার্স নেবে, আমেরিকায় নার্স নেবে, লক্ষ লক্ষ, না সরি আমাদের ভুল হয়ে গেছে, হাজার হাজার নার্স চলে আসছে। তখন মিডিয়া ছিল না, তখন পত্রপত্রিকায় শুধু ছিল, কিভাবে আসে আমরাও জানি না। মনে মনে বলছি যে এত নার্স কোত্থেকে আসলো, পুরা মাঠ ভরে গেছে। আমরা বহু কম্পিটিশন করে লাইন ধরে টোকেন নিয়ে ইন্টারভিউ দিতে গেছি। ইন্টারভিউ দিতে যা দেখি যে আমাদেরকে দু একটা জিজ্ঞেস করছে, নাম কি, কোথা থেকে আসছো, কি পাস করেছ, কেন তোমরা বিদেশ যাবে, ইংলিশে জিজ্ঞেস করছে, আমরা আনসার করছি। তারপরে হোটেল পর্যটন বুক করছে, হোটেল পর্যটনকে বুক করে আমাদের কিছু সংখ্যক ছেলে মেয়েদেরকে তারা সিলেক্ট করেছে, যারা কিছু কিছু ইংরেজি বলতে পারছে। তখন তাদের কন্ডিশন ছিল কি, আমাদের সিজিএমএস পরীক্ষা দিতে হবে, আইএলটিএস পরীক্ষা দিতে হবে, টোফেল, তখন আইএলটিএস ছিল না, টোফেল দিতে হবে। এইভাবে আমাদেরকে প্রিপেয়ার করার জন্য তারা পর্যটনের ক্লাস শুরু করলো। কিন্তু দেখা গেল 3 দিনের মাথায় তারা আমাদের ট্রান্সক্রিপ্ট দেখে তারা অসন্তুষ্ট হয়ে গেল, তখনকার মান দেখে। আর আমরা যারা ছেলে ছিলাম আমাদেরকে বাদ দিয়ে দিল। কি কারণ? আমাদের গাইনি অবস্টেটিক্স নাই, আমরা মহিলাদের কোনো কাজ করতে পারবো না। ওই দেশে কিন্তু গাইনি অবস্টেটিক্স বাধ্যতামূলক আমার ট্রান্সক্রিপ্টে থাকতে হবে। তখন আমরা কি করলাম, আশাহত হয়ে গেলাম। আমরা চিন্তা করলাম যে এইটা তো সম্ভব না, গাইনি অবস্টেটিক্স তো আমাদের সম্ভব দেয় নাই। তখন আমরা একজন সচিব ছিলেন, উনি মৃত্যুবরণ করছেন, আল্লাহ ব্যস্ত নসিব করুক, উনি আমাদের উপকার করছেন। ওনার কাছে সরাসরি গেলাম, যাওয়ার পর বললাম, স্যার এই অবস্থা, আমেরিকায় নার্স দিতে আসছে, আমরা ইন্টারভিউ দিতে গেছি, কিন্তু দেখা গেল যে গাইনি অবস্টেটিক্সের জন্য ছেলেদেরকে আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, বের করে দিচ্ছে ক্লাস থেকে। কেন? উনি তো খুব রেগে গেলেন। উনি রেজিস্ট্রারকে ডাকলেন, ডাইরেক্টরকে ডাকলেন, ছেলে নার্স কেন যেতে পারবে না, কেন? তাদের গাইনি অবস্টেটিক্স 90 আওয়ার্স থাকবে। তখন উনি বলল, এই দেশে যদি প্রখ্যাত ডাক্তার যদি গাইনোকোলজিস্ট হইতে পারে পুরুষ, তাহলে পুরুষ কেন নার্সিং করে সে যেতে পারবে না, গাইনি অবস্টেটিক ডিপার্টমেন্টে যেতে পারবে না? এটা হইতে পারে না। ডাক্তার পুরুষ, সে যদি মহিলাদের ডেলিভারি করতে পারে, মহিলা পরীক্ষা করতে পারে, why nurses cannot do that? Why the male nurses cannot do that? উনি অন দ্য স্পটে আমাদের 90 আওয়ার্স 3 মাসের জন্য উনি একটা স্পেশাল প্রোগ্রাম করে দিল। আমরা 28 জন ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ট্রেনিং নিলাম। ততদিনে কিন্তু বিমান চলে গেল। দেখা গেল তারা বাংলাদেশে সেন্টার পেল না, থাইল্যান্ডে যা পরীক্ষা দিল, থাইল্যান্ডে পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসলো। তখন এই এসটি অ্যান্ড্রু কোটি কোটি টাকা খরচ করে উনি ব্যর্থ মনোরথ হয়ে চলে গেল। তখন তারা কি বলল যে ডিপ্লোমা নার্স দেওয়া হবে না, বিএসসি নার্স লাগবে, ফ্রেশ গ্র্যাজুয়েট নার্স করো। তখন ফ্রেশ গ্র্যাজুয়েট নার্স করতে গেল, আর ডিপ্লোমা নার্সদেরকে খেপায় দিল যে ডিপ্লোমা নার্স সংখ্যায় বেশি ছিল, যদি বিএসসি নার্স যদি আসে এরা সরাসরি চাকরি নেবে এবং তোমাদেরকে তারা চাকর বানায় ফেলবে। যার জন্য আমরা পাঠার বলি হয়ে গেলাম। আমরা বললাম ঠিকই তো, আমরা কেন এরকম স্ল্যাভারি করবো? আমরা বাধা দিয়া তাদেরকে বন্ধ করে দিলাম। এখন দেখেন বিএসসি নার্স কত হচ্ছে, এখন কেউ বাধা দেয় না। তবে এখন বিএসসি নার্স হচ্ছে কাগজে পত্রে। যদি জিজ্ঞেস করি ইনসুলিন দেওয়ার
সুইটেবল সাইট কি হয় আম্বিলিকাস। আম্বিলিকাস কোনো ইনজেকশন হয় না, অ্যারাউন্ড দ্য অ্যাম্বিলিকাস লিখতে হবে। বিএসসি নার্স করে যদি এই জ্ঞান না থাকে তাহলে আমরা কি বিদ্যা শিক্ষা করছি? আমরা যদি বলি হোয়াট আর দ্য সুইটেবল সাইটস অফ আইএম ইনজেকশন ফর ডেলটয়েড, এটা কি শিক্ষা হলো? আইএম কি শুধু ডেলটয়েডে দেওয়া হয়? অনেক রিজন আছে। ডেলটয়েড মাসুল আছে, গ্লোটিয়াল মাসুল আছে, আমার থাই আছে, আমরা অনেকগুলো সাইট বলতে পারি, কিন্তু অনেকে লেখে ডেলটয়েড। গ্র্যাজুয়েট নার্স, এই হলো আমাদের পড়ালেখার মান। সুতরাং আমি আশা করব আমরা লেখাপড়া যেন আমরা স্ট্যান্ডার্ড হইতে পারি। লেখাপড়ায় যদি আমরা স্ট্যান্ডার্ড না হই তাহলে আমরা, দেশে তো আমাদের গোজামিলের দেশ, আমাদের হলো হাত হলো, আমরা পড়াইতাম, আমাদের হাত হলো কয়টা? তিনটা না বেশি। কিরকম? ডান হাত, বাম হাত, আর কোনো কিছু ভুল হলে অজুহাত। এই অজুহাতের কোনো শেষ নাই, হাজারটা অজুহাত আমরা দিয়ে থাকি। সুতরাং আমরা অজুহাত দিতে চাই না, আমরা প্রকৃতপক্ষে নার্স হইয়া আমরা কাজ করতে চাই এবং আমরা স্কিল নার্স হইয়া কাজ করতে চাই। সো আমাদের যদি কপাল ভালো থাকে, আমরা যদি ওইটি পাস করতে পারি, তাহলে আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রেশন করার জন্য ইংল্যান্ডে আমরা দরখাস্ত করতে পারবো। সেখানে আমাদের কি কি লাগবে? নাম্বার 1 পাসপোর্ট। আজকে আমি বেশি সময় নিচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমার কাছে অনেক মেসেজ আসছে ওইটি কি তারা সেটা চিনে না, জানে না। দীর্ঘ 4 বছর যাবত আমি ক্যাম্পেইন করে যাচ্ছি ওইটি। এখনো আমাকে আজকে একজনের প্রশ্ন করছে হোয়াট ইজ ওইটি। সুতরাং আপনারা যদি মনোযোগ দিয়ে না পড়েন, না বুঝেন, একটা মেসেজ না বুঝেন, তাহলে তো কেউ আপনাকে এত বোঝার দিতে পারবে না। তবু আমি ধৈর্য নিয়ে আমি বুঝিয়ে দিছি, যে জিজ্ঞেস করছে ওইটি কি, তার ইনবক্সে আমি সুন্দর করে লিখে দিচ্ছি ওইটি জিনিসটা এই জন্য আমি পুনর্বার ক্লাস নিচ্ছি। আশা করি এই ক্লাসটা ভিউজ হবে, অনেক ভিউয়ারও দেখবেন, আমাকে প্রশ্ন করবেন, ভুল ত্রুটি হলে আমার কাছে জানতে পারবেন, আমি আপনাদেরকে সঠিক এক্সপ্লেনেশন দিয়ে দেব। সো আপনার পাসপোর্ট লাগবে, ভ্যালিড পাসপোর্ট, আপডেট পাসপোর্ট, তারপর লাগবে আপনার নার্সিং রেজিস্ট্রেশন লাইসেন্স এবং সার্টিফিকেট। এগুলো আপনাকে দিতে হবে, আপনার ট্রান্সক্রিপ্ট দিতে হবে, এবং নার্সিং রেজিস্ট্রেশন করার পরে আপনার অ্যাপ্লিকেশন আমরা আমাদের এই বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারের থেকে আমরা আপনাদের ফাইল প্রসেস করব। ফাইল প্রসেস করে আমরা এক্সেল হেলথ কেয়ার রিক্রুটিং এজেন্সিতে পাঠাবো, সেখান থেকে তারা এনএমসিতে তারা পাঠাবেন এবং অ্যাপ্রুভালের দায়িত্ব তারা নিয়েছেন। সেখান থেকে তারা অ্যাপ্রুভাল নিয়ে আমাদের জব ওনারা এনশিওর করবেন এবং আমাদের 6 মাসের দায়িত্ব ওনারা নেবেন। 6 মাস যাতে আমাদের থাকা, খাওয়া, চলাফেরা কোনো কিছুর জন্য যাতে আমাদের কোনো কষ্ট না হয়, সেখানে আমাদের দেশি অনেক ভাই বোন আমার কলিগা আছেন, তারাও লাইভে আসছেন, আমার লাইভ আছে, আমার ইউটিউবে আছে, আমার ফেসবুক মেসেঞ্জারে আছে, ফেসবুকে আছে, আপনারা শুনতে পারবেন। ফেথ বাংলাদেশের মাধ্যমে আমরা একটা জুম কনফারেন্স করেছিলাম, সেখানে ইংল্যান্ড থেকে আমার 3 জন ভাই জয়েন করেছিলেন, একজন আপা জয়েন করেছিলেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে আপনারা পাস করে আসুন, আপনাদেরকে আমরা এয়ারপোর্ট থেকে ফুলের মালা দিয়ে রিসিভ করব, আমরা গাড়ি নিয়ে আসব, আপনাদের থাকার ব্যবস্থা করব, আপনাদের খাওয়ার ব্যবস্থা করব, আপনাদের ঘোরাফেরার ব্যবস্থা করব, আপনাদেরকে হসপিটাল নিয়ে যাব, আপনারা এখানে কোনো কষ্ট পাবেন না। আমরা যদি বেঁচে থাকি, আমরা বেঁচে থাকা অবস্থায় যদি আপনারা আসেন, আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব যে না, আমাদের কিছু বাংলাদেশি নার্স আমরা আনতে পেরেছি এবং আমাদের দেশের মুখ আমরা উজ্জ্বল করতে পারছি। সুতরাং এই ফেসিলিটি আপনারা পাবেন। সেকেন্ড থিং হলো যে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন উইল বি ডান। আমি এটা বলে ফেলছি, অবশ্য রিপিট করতে চাই না। এখন আমাদের সিবিটি টেস্ট, যেটা কম্পিউটার বেসড টেস্টটা, কিন্তু আমরা ইংল্যান্ডে দিতে পারবো, এটা বাংলাদেশে না, আমরা ইংল্যান্ডে দিতে পারবো। আমাদের ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অফ ইউনাইটেড কিংডম
তারা একটা পরীক্ষা নেবে, সেই পরীক্ষা আমাকে ক্লিয়ার করতে হবে এবং সেই পরীক্ষার জন্য তাদেরকে ফি দিতে হবে। সো আমরা এখন ভ্যাকেন্সি কথা বলবো, যে থ্রু আউট দ্য ইংল্যান্ড মোর দেন 30,000 ভ্যাকেন্সি, এখন মোর দেন 30,000। যেহেতু ইংল্যান্ডে এতদিন ছিল ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো দেশ ছিল, অনেক দেশের কোয়ালিফাইড নার্সরা ইংল্যান্ডে জব করছে। এই ব্রেক্সিট বা এই সম্পৃক্ততা ভেঙে যাওয়ার পরে ইংল্যান্ড থেকে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক নার্স তারা চলে গেছে, সুতরাং সেখানে একটা শূন্যতা তৈরি হয়ে গেছে। আরেকটা শূন্যতা তৈরি হয়ে গেছে এই কোভিড-19 ক্ষেত্রে, অনেক নার্স অকালে মৃত্যুবরণ করছে, যেহেতু তাদের প্রিভিলেজটা খুব হাই ছিল এবং প্রস্তুতি ছিল না। সেই ক্ষেত্রে কিছু নার্স তাদের সেবা দিতে যায়, রোগীদের সেবা দিতে যায় মৃত্যুবরণ করেছে। আমরা তাদের জন্য মর্মাহত। আরেকটা ফ্যাক্টর হলো অনেক নার্সের বয়স হয়ে গেছে, মোর দেন 60 ইয়ার্স। তারপরেও এই শূন্যতা ফুলফিল করার জন্য শুধু ইংল্যান্ড না, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, প্রত্যেকটা দেশ, ইভেন সবচেয়ে বেশি এফেক্টেড হলো ফ্রান্স, তারপরে হলো ইটালি, তারা কিন্তু রিটায়ার্ড নার্স তাদের যারা লিস্টেড ছিল তাদেরকে আবার পুনর্বার নিয়োগ দিয়েছে, নতুন নিয়োগপত্র দিয়ে তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে উচ্চ বেতন দিয়ে তাদেরকে কাজ করাচ্ছে, এখনো কাজ করাচ্ছে। কিন্তু কতদিন? তাদের বয়স তো 60 পার হয়ে গেছে, 75ও কেউ আছে, কিন্তু তার কাজ করছে, কিন্তু তাদের স্ট্রেংথ আছে, তারা কাজ করছে। অ্যাবাভ 60, অ্যাবাভ 65, অ্যাবাভ 70 তারা কাজ করছে, কিন্তু তারা বেশি দিন কাজ করতে পারবে না। এই কোভিড মোকাবেলার জন্য তারা অবসর জীবন থেকে তারা ফিরে এসে নার্সিং করছে, যার জন্য এখানে একটা শর্টেজ আছে। সেই শর্টেজটা যদি আমরা ফিল আপ করতে পারি, আমরা সেই জায়গাটা আমরা, তবে কেউ বসে নাই, কিন্তু আমি একটা কথা বলে দিই, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের আত্মবিশ্বাসের অভাব আছে, সেলফ কনফিডেন্স নাই, যে আমরা ফেল করি। যদি আপনারা এমএসসি পাস করতে পারেন, পিএইচডি করতে পারেন, আর 2 মাসের ইংরেজি একটা ওইটি কোর্স, প্রফেশনাল কোর্স, এটা পাস করার সৎ সাহস কেন নাই? অবশ্যই থাকা উচিত। এটা মনে রাখবেন যে এই কনফিডেন্স যদি আপনাদের থাকে, অবশ্যই পাস করবেন এবং অবশ্যই যেতে পারবেন। সুতরাং আমি আরেকটা কথা বলছি, এই ভ্যাকেন্সি শুধু ইংল্যান্ডে নয়, সিঙ্গাপুরে আছে, আপনারা সিঙ্গাপুরে যেতে পারবেন, আপনারা পার্শ্ববর্তী দুবাই যেতে পারবেন, আপনারা অস্ট্রেলিয়া যেতে পারবেন। কানাডা নেবে না, কানাডাটা আমি না করি, কানাডা না, ডেনমার্ক আছে, জার্মান আছে, বা অন্যান্য দেশ আছে, 12টা দেশ অ্যাপ্রুভ করছে। আমি সব দেশের নামটা একসাথে বলতে পারছি না, দুঃখিত। আচ্ছা, যাই হোক, আপনারা দেখে নেবেন, ওয়েবসাইটে আছে ওইটি অ্যাকসেপ্টেড কান্ট্রিজ। আপনি গুগলে যাবেন, গুগলে যাই আপনি লিখবেন ওইটি অ্যাকসেপ্টেড কান্ট্রিজ, লিস্ট অফ কান্ট্রি চলে আসবে। আচ্ছা, তারপরে হলো যে আমরা মানে এক্সেল এজেন্সি যে আমাদের সাথে যাতে এগ্রিমেন্ট আছে, দে উইল ডু দ্য ইন্টারভিউ ফর ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। আপনারা কোন হসপিটালে যাবেন, আপনারা চয়েস দিবেন, ওই হসপিটালে আপনাদেরকে দেওয়া হবে, তবে কোনো ঘুষ লাগবে না। সো দি ইন্টারভিউস আর ডান বাই স্কাইপি, স্কাইপিতে ইন্টারভিউ হবে। So, job for pre-registered nurse in the UK, candidate is successfully and gets job as pre-registered nurse in the UK, then তাদের স্যালারি হবে মিনিমাম 18,000 পাউন্ড। সেটা হলো পার ইয়ার মিনিমাম, তো 24,000। আমাদের দেশি টাকায় মিনিমাম ইন্টার্নশিপ অবস্থা, এটা হলো ইন্টার্নশিপ অবস্থার বেতন 2 লক্ষ থেকে 2.5 লক্ষ।
আপনি যখন এটা পাশ করে রেজিস্টার্ড নার্স হবেন তখন আপনার বেতন হবে তার 2 গুণ থেকে 3 গুণ। আবার রেজিস্টার্ড নার্স হয়ে আপনি যখন সিনিয়রিটি অর্জন করে আপনি একজন স্পেশালিস্ট নার্স হবেন তখন আপনার বেতন আরো বেশি হবে। আর আরেকটা বিষয় আছে, যারা ক্রিটিক্যাল ইউনিটে কাজ করবেন, লাইক আইসিইউ, সিসিইউ, পিডিয়াট্রিক ইউনিট, অনকোলজি ইউনিট, ডায়ালাসিস ইউনিট, এই সমস্ত ক্রিটিক্যাল এরিয়াতে যারা কাজ করবেন তাদের স্যালারি কিন্তু ডাবল। সুতরাং আমাকে সাহস রাখতে হবে ওই সমস্ত জায়গায় কাজ করার জন্য। আমরা ওসপি বা ওএসসি নিয়ে আলোচনা করছিলাম। এটাও আমরা ভয় পাই যে ওএসসি তে আমরা পাস করতে পারবো কিনা। ওএসসি হলো অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, সংক্ষিপ্ত আকারে OSCE, অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন বেসড অন নার্সিং। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে সঠিক আনসার আমরা করে যাব। এটা আমরা অভ্যস্ত, আমরা পারবো ইনশাআল্লাহ। সো দিস ওএসসি ট্রেনিং and examination are done on the hospital ward. হসপিটাল ওয়ার্ডে হবে। আমাদের দেশে যেমন ডাক্তারদের MBBS ফাইনাল পরীক্ষার সময় যেভাবে পরীক্ষা হয়, ওইখানেও কিন্তু নার্সদের এরকম পরীক্ষা হবে, ওয়ার্ডে পরীক্ষা হবে। আন্ডার দ্য সুপারভিশন অফ ওয়ার্ড সিস্টার, সেখানে ওয়ার্ড সিস্টার যিনি সিনিয়র নার্স, ইনচার্জ অর ম্যানেজার, ইজ হাই লেভেল পোস্ট। So, experienced person will be there. After completion of your OSCE, the candidate can apply for NMC full registration. তখন একটা পিন নাম্বার দেয়। আমরা যেমন লাইসেন্স নাম্বার বলি, ওরা বলে পিন নাম্বার। ওরা পিন নাম্বার দেবে, সেই পিন নাম্বার মোতাবেক আমরা আজীবনের জন্য সেখানে নার্স হিসাবে আমরা কাজ করতে পারবো। Once you are a registered nurse in the UK, you are eligible to work anywhere around the world. Mind it. আপনি কোথায় সেটেল হবেন আপনার উপর নির্ভর করবে, আপনার চয়েস। তখন আপনি ব্রিটেন থেকে আপনি ইংল্যান্ড যাবেন, আমেরিকা যাবেন, না অস্ট্রেলিয়া যাবেন, না কানাডার কথা আমি বলতে পারবো না, কারণ কানাডার পরিস্থিতি অন্যরকম, তাদের সিস্টেম অন্যরকম। আমি সেটা চর্চা করি না, যেহেতু it is too harder than the US and England. After completion of this OSC, the candidate can apply for NMC UK registration, then their salary will more and more. So, আমাদের প্রসেসটা কি? আমাদের এক্সেল হেলথ কেয়ার এজেন্সি অ্যান্ড বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার BSTPRCP আমরা যৌথ উদ্যোগে আমরা কাজ করব। ভবিষ্যতের জন্য আমরা আশা করব যাতে করে আপনারা কামিয়াব হন। এবং আমরা যে চ্যালেঞ্জ নিয়েছি, আমরা একটা জায়গা থেকে নিন্দিত হয়ে আসছি, সেই নিন্দিত হওয়ার কারণে আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি প্রতিষ্ঠান তৈরি করেছি। আশা করি আমি ব্যর্থ হব না। মহান আল্লাহ আমার সাথে আছেন, আপনারা আমার সাথে আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতা, আশা করি আমরা কামিয়াব হব, সফল হব, দেশের উন্নয়ন হব, আমার নিজের উন্নয়ন হব। এই দেশের পতাকা বহির্বিশ্বে অনেকভাবে গেছে। আমাদের মেয়েরাও ক্রিকেটে, ফুটবলে, বিভিন্ন গেমসে, অ্যাথলেটসে আমরা বিজয়ী হয়ে আসছি। আমাদের দেশে অনেক সোনা আসছে, অনেক রৌপ্য আসছে, অনেক ব্রোঞ্জ আসছে, অনেক সুনাম আমরা অর্জন করেছি বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এখন এই মহামারী কোভিডের জন্য আমরা ঘরে বসে গেছি। আমরা ঘরে বসে অলস সময় যাতে না কাটাই, হিন্দি সিনেমা, হিন্দি ওই গান বাজনা আবিজাবি এইগুলা না দেখে, আমরা ওই ফেসবুকে না করে আমরা চেষ্টা করি। একবার না পারলে দেখো শতবার, তবু চেষ্টা করো। চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন।
আপনারা আমাদের সহযোগিতা থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সামাজিক দূরত্ব নিয়ে থাকুন, অন্যকে আপনারা স্বাস্থ্য পরামর্শ দেন যাতে সকলে আমরা ভালোভাবে থাকি, নিজেরা নিজেদের প্রোটেকশন নিয়ে থাকি এবং অন্যকেও প্রোটেকশন নিয়ে কাজ করার জন্য আমরা উদ্বুদ্ধ করি এবং আমাদের পরিবারকে আমরা সুরক্ষা করি, নিজেদেরকে সুরক্ষা করি, দেশকে সুরক্ষা করি। তাহলে আমরা ইনশাল্লাহ সকলেই এই ভয়াবহ মহামারী করোনা থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। ইতিপূর্বে অনেক দেশ মুক্তি পেয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, কেরালায় তারা করোনা এত আক্রান্ত না, কারণ কেরালায় প্রচুর নার্স আছে। কেরালায় প্রচুর প্রশিক্ষিত প্রচুর নার্স, তারা দেশে বিদেশে চাকরি করছে। কেরালার মানুষ ডিসিপ্লিন বুঝে, তাদের জন্য লকডাউন লাগে না, সেলফ প্রোটেকশন তারা নিয়ে নিছে। তাদের এখানে মৃত্যুর হার কম, আক্রান্তের হারও কম। ভিয়েতনাম আছে, নেপাল আছে, এরকম অনেক দেশ শুনছি তারা আন্ডার কন্ট্রোল। ইনশাল্লাহ আমরাও আল্লাহর রহমতে আমরাও কন্ট্রোলে চলে যাব, এই বিশ্বাস আমাদের আছে। আমরা একটু স্বাস্থ্য সচেতন হই, নিজেদের সিভিক সেন্স আমরা ডেভেলপ করি। আমাদের যারা শিক্ষিত মানুষ তারাও দেখি রাস্তায় বিড়ি টানে, দয়া করে মাপ চাই এই কথার জন্য। আপনারা রাস্তাঘাটে বিড়ি সিগারেট টানবেন না, আপনারা আপনাদের বাচ্চাদের সামনে বিড়ি সিগারেট টানবেন না। আপনারা সুস্বাস্থ্য কামনা করবেন আপনার জন্যে, আপনার মা বাবার জন্যে, আপনার সন্তানদের জন্যে, আপনার জেনারেশনের জন্যে, আপনার প্রতিবেশীর জন্যে। রাস্তায় এভাবে ধোঁয়া ছাড়তে ছাড়তে যাবেন না, মাস্ক না পরে কেউ ঘুরবেন না। আমরা যখন রাস্তায় নামবো আমরা মিনিমাম আমরা মাস্ক একটা না, যেহেতু আমাদের মাস্কগুলো প্রটেক্টেড না, হাইলি প্রটেক্টেড না, আমরা একটার জায়গায় আমরা দুইটা মাস্ক করব। এরকমভাবে একটার জায়গায় আমরা দুইটা মাস্ক করব, ডাবল মাস্ক। যেহেতু N95 মাস্ক আমাদের জন্য প্রযোজ্য হচ্ছে না, অনেক দাম, আমরা সস্তায় পাচ্ছি না। সুতরাং একটা জায়গায় দুইটা পরব। আমরা আই গার্ড পরব, আমরা স্বচ্ছভাবে আই গার্ড পরব, আমাদের পিপিই আছে, পিপিই পরব, আমরা গ্লাভস পরব, আমরা আমাদের প্রোটেকশন নিয়ে চলব। আমরা বাড়িতে যে আমাদের সুরক্ষার জন্য আমরা হাতটা ভালোভাবে দেব, আমাদের পা ধুয়ে নিব অ্যান্টিসেপটিক দিয়ে, আমাদের এই জামা কাপড়গুলো খুলে আলাদা করে রাখবো। যেগুলো ডিটারজেন্ট দিয়ে ধোয়া সম্ভব ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিব, আর যেগুলা আমার লন্ড্রিতে দিতে হবে আমি লন্ড্রিতে রাখবো অথবা আলাদা করে নিব, যাতে করে আমার সংস্পর্শে যারা আসছে তারা সংক্রমিত না। সুতরাং বিনীত অনুরোধ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনাদের জন্য আমি যতটুকু সময় দিয়েছি এটুকু সময় যদি কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো।